প্রিয় শিক্ষার্থীরা, আরটিএল লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। জেনারেল ইলেকট্রিসিটি অথবা বেসিক ইলেকট্রিসিটি অথবা আরো সহজ করে যদি বলি, আমরা ডিসি সার্কিটের ধারাবাহিক ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি। তো আমরা অনেকগুলো ক্লাস করেছি। তো এখন আমরা আজকে ক্লাসে দেখব যে ডুয়েটে কোন ম্যাথগুলো আসে এবং কোন ম্যাথগুলো এসেছে। তো ডুয়েটের যে ম্যাথগুলো ধারাবাহিকভাবে এসেছে আমরা সবগুলোই তোমাদেরকে আজকের ক্লাসে সলভ করে দিব। তাহলে ডুয়েট কোশ্চেন ব্যাংক সলভ আমরা খেয়াল করে দেখবো ডুয়েটে যে ম্যাথগুলো আসে এই জেনারেল ইলেকট্রিসিটি থেকে অথবা ডিসি সার্কিট থেকে, এখানে কিন্তু খুব বেশি কঠিন ম্যাথ আসে না, বরং এর থেকেও হাজার গুণ কঠিন ম্যাথ কিন্তু আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে করাই নিয়ে আসছি, তাই না? দেখো আমাদের এই যে সার্কিট দেখলেই মনে হচ্ছে কতটা সিম্পল একটা সার্কিট। তো দেখো এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। আমরা এখান থেকে মোট 10টা অঙ্ক বাছাই করেছি। 10টা অঙ্কের ভিতরে একদম যেগুলো ইজি ওগুলা এক করাই দিব না, তোমাদেরকে বাড়ি কাজ দিব। তবে যেগুলো কঠিন টাইপের আছে আমরা সবগুলো তোমাদের করাই দিব। যেমন দেখো এই যে অঙ্কটা একটু একটু জটিল মনে হচ্ছে, তাই না? এই যে অঙ্কগুলো কিন্তু এসেছিল, আমরা এগুলো অঙ্কগুলো তোমাদের সলভ করাই দিব, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে প্রথম অঙ্কটাতে কি বলছে, নিচের সার্কিট হতে সমতুল্য রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট বের করো। মোটামুটি ডুয়েটে যে ম্যাথগুলো আসে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সমতুল্য রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট এগুলো সাধারণত চেয়ে থাকে, ঠিক আছে? তো সমতুল্য রেজিস্ট্যান্স মানে কি? সমতুল্য রেজিস্ট্যান্স মানে হচ্ছে পুরো সার্কিটের মোট রেজিস্ট্যান্স, আর বলছে মোট কারেন্ট মানে কি? টোটাল পুরো সার্কিটের জন্য যে মোট কারেন্টটা, অর্থাৎ এই যে এই জায়গা থেকে আমরা মোট রেজিস্ট্যান্স বের করবো এবং মোট রেজিস্ট্যান্স বের করার পরে এই ভোল্টেজের জন্য যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সে কারেন্টটাকে আমরা মোট কারেন্ট বলবো। একদম সিম্পল একটা সার্কিট, চলো আমরা করে ফেলি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো এই যে 5 আর 1, 5 আর 10 কত হয়? দেখো যে 5 আর 10 এই দুটো কিসে আছে? সিরিজে আছে, তাই না? ওই দিকটাতে সিরিজে আছে। তাহলে আমি কি বলতে পারি যে 5 আর 10 হচ্ছে 15। তাহলে আমরা দুটো তারকে আমরা একটা তার বানাইলাম। তারপরে এখানে আছে 5 ওহম, এই দেখো এখানে লিখবো 5 ওহম, ঠিক আছে? দাগ দিলাম। এখানে আছে 9 আর 6, এখানে 9 আর 6 কিন্তু কিসে আছে? প্যারালাল অবস্থায় আছে না? 9 এবং 6 কিন্তু প্যারালাল আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে 9 এবং 6 কিসে আছে? প্যারালাল। তাহলে আমরা ক্যালকুলেটরে চাপ দিব, ক্যালকুলেটর তুলবো 9 ইনভার্স প্লাস 6 ইনভার্স, কেমন ইনভার্স 1, দেখি কত আসে। আমরা ক্যালকুলেটর চাপি 3.6, হ্যাঁ এটা আসবে 3.6। তার মানে আমি যদি এই দুটাকে একটা বানাই ফেলি তাহলে কত আসবে? 3.6 ওহম আসবে। আর এখানে কি আছে? আমাদের ভোল্টেজ সোর্স দেওয়া আছে কত? 60 ভোল্ট। তাহলে এখন কিন্তু আমরা খুব সহজে এখান থেকে মোট রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারি, তাই না? তাহলে মোট রেজিস্ট্যান্স কত হবে দেখো দেখি, মোট রেজিস্ট্যান্স কত হবে? এখানে 15 আর 5 আছে কিসে? প্যারালাল অবস্থায় আছে, তাই না? এই যে 15 আর হচ্ছে 5, তাহলে 15 প্যারালাল 5 যুগ হচ্ছে কত? এই যে 3.6 যেটা, এটা তাহলে 3.6। এবার চলো আমরা ক্যালকুলেটরে কাজ করে ফেলি। তাহলে 15 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস হচ্ছে কত? 3.6। এবার আমরা ক্যালকুলেটর চাপ দিলে পাবো হচ্ছে 7.35 এত ওহম। তাহলে আমরা মোটামুটি মোট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আমাকে বলছে মোট রেজিস্ট্যান্স, আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে গেছি। এবার আমরা দেখবো মোট কারেন্ট কত হবে। তাহলে এই সার্কিট থেকে দেখো দেখি, আমরা এখন এখানে করি যে এই সার্কিটে মোট ভোল্টেজ কত দেওয়া আছে? মোট ভোল্টেজ দেওয়া আছে 60 ভোল্ট। তাহলে মোট রেজিস্ট্যান্স আমরা কেবলই পেলাম হচ্ছে 7.35 ওহম, তাই না? এবার আমি তাহলে মোট কারেন্ট পাবো না, দেখো দেখি। তাহলে মোট কারেন্ট কত হবে? মোট কারেন্ট হচ্ছে মোট ভোল্টেজ ভাগ হচ্ছে মোট রেজিস্ট্যান্স। মোট ভোল্টেজ 60, মোট রেজিস্ট্যান্স কত হবে? 7.35। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি, একদম ভাগ করে দিই। তাহলে আমাদের কত আসবে? 8.163 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সার্কিট দিয়ে মোট কারেন্ট প্রবাহিত হবে এই যে 8.13 অ্যাম্পিয়ার। একদম সিম্পল একটা অঙ্ক। আমরা ডুয়েটে আসা আরেকটা ম্যাথ দেখবো। দেখো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। বলছে নিচের সার্কিট হতে আর এর মান নির্ণয় করো। হ্যাঁ এগুলো সবগুলো ডুয়েটে আসছে। তোমরা শালগুলা যখন প্রশ্ন ব্যাংক কিনবা তখন প্রশ্ন ব্যাংক খুলে এই শালের সাথে মিলাই নিও, ঠিক আছে? আমি শালগুলা লিখিনি, আমি একদম ডুয়েটে যেগুলো আসছে সিরিয়ালে কঠিন ম্যাথগুলোকে নিয়ে আসছি, যদি এগুলো কঠিন না। তো বলছে নিচের সার্কিট হতে আর এর মান বের করতে বলছে, শুধুমাত্র এখানে আমরা আর এর মানটা বের করবো। এটা আরো একটা মজার অঙ্ক, তবে ইম্পর্টেন্ট অঙ্ক অনেকটা। আমরা এই অঙ্কটাকে 2 ভাবে সলভ করতে পারি, তবে সব থেকে সহজ আমরা তোমাদেরকে দেখাবো। আর গতানুগতিক ধারায় আর এর যে মানটা বের করতে হয় আমরা আগের ক্লাসগুলোতে করাইছি, সেগুলো করলে তোমরা সহজে বের করতে পারবা। তবে আমি তোমাদেরকে সহজ একটা নিয়ম বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। এখানে আমাদের 20 ভোল্ট দেওয়া আছে, তাহলে আমার এখানে মোট ভোল্টেজ দেওয়া আছে, আবার মোট কারেন্টও দেওয়া আছে। আচ্ছা আমি চাইলে এই মোট ভোল্টেজ আর মোট কারেন্ট পেলে কি আমি মোট রেজিস্ট্যান্স বের করতে পারবো না বলো? তাহলে এখান থেকে আমি যদি বলি মোট রেজিস্ট্যান্স বা মোট বাধা কত, মোট বাধা কতটুকু, তাহলে আরটি কত হবে? আর সমান আমরা কি জানি? ওহমের সূত্র, বিটি ভাগ হচ্ছে আইটি। তাহলে বি এর মান কত? এখানে 20। আর আরটির মান, আই এর মান কত? এখানে 1.5, ঠিক আছে? আমরা এখানে পাবো হচ্ছে 40/3 অথবা 13.333 আর কি, এরকম কিছু। হ্যাঁ তাহলে মোট বাধা হচ্ছে এতটুকু।
40/3 অথবা 13.333 ওহম। আচ্ছা, তাহলে আমরা যদি মোট বাধা পেয়ে যাই, একটা জিনিস খেয়াল করে দেখবো, আমরা যদি এই সার্কিট থেকে মোট বাধাটা পেয়ে যাই তাহলে একটা কাজ করতে পারি না, যে এই তিনটা আছে প্যারালালে, এটা আছে সিরিজে, তাহলে আমরা কাজ করি, তাহলে মোট বাধা কত হবে? তাহলে এখন দেখো থেকে একটা কাজ করি আমরা, মোট বাধা RT সমান সমান সম্পূর্ণ সার্কিটের সবগুলা রেজিস্ট্যান্স, সবগুলা বাধাকে আমি এখানে একত্র করবো। দেখো করতে পারি কিনা আমরা, দেখো করতে পারি কিনা। এখানে কি আছে? 15 15 আর এই তিনটে কিসে আছে? প্যারালাল আছে না? এই 15 15 আর কি আছে? দেখো থেকে যে 15 15 15 তিনটে কিসে আছে? প্যারালাল অবস্থায় আছে। যদি প্যারালাল অবস্থায় থাকে তাহলে আমি কি বলতে পারি যে 15 প্যারালাল 15 প্যারালাল আর, তাহলে তিনটে তার কিন্তু কিসে আছে? প্যারালাল অবস্থায় আছে। এবং এদের সাথে 10 কিসে আছে? এদের সাথে এই 10টা কি? 10টা কিন্তু সিরিজে আছে, তাই না? এদের সাথে 10টা সিরিজে হয়ে কিন্তু এই পুরো সার্কিটটাকে সম্পন্ন করছে। তাহলে আমি তার সাথে 10টাকে সিরিজে যুক্ত করে দিলাম। এবার খালি মান বসাই দিব। দেখো আটটির মান আমরা পাইছি কত? 40/3 অথবা 13.13 তোমাদের ইচ্ছা। তোমরা যদি 13.13 বসাও, 33 বসাও, সমস্যা নাই। এবার দেখো কোনো কিছু প্যারালাল থাকলে কি হয়, যেমন ধরো তোমাকে দিলাম আমরা যে এক্স প্যারালাল ওয়াই, তাহলে এটা কি হবে? এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স, ব্রেকেট দিয়ে কিন্তু আবার মাথার উপরে ইনভার্স হয়, তাই না? এবার যদি এখানে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স আরো একটা যদি জেড থাকতো তাহলে কি হইতো? তখন এরকম হইতো, এক্স এক্স এভাবে খেল করে কেমনে করে তুলবা? এক্স ইনভার্স ওয়াই ইনভার্স প্লাস জেড ইনভার্স দেওয়ার পরে আবার একটা ইনভার্স দেবা। এগুলো কিন্তু নিয়ম, এগুলো কিন্তু রুলস। তাহলে এখানে আমার তিনটা মান আছে, তাহলে আমরা কাজ করি, ক্যালকুলেটর তোলার জন্য কাজ করবো। এখানে এই যে 15 ইনভার্স প্লাস 15 ইনভার্স প্লাস আর ইনভার্স। এখন একটা কাজ করবা, যেহেতু আমরা ক্যালকুলেটর তোলার চিন্তা ভাবনা করছি যে ক্যালকুলেটর একবারে মান বের করবো, সেক্ষেত্রে তুমি আর কে শিফট চেপে কি করবা? এই দেখো, এই যে শিফট চেপে এক্স চাপবা। এই শিফট তুলে সলভ ফাংশন যারা পারো তোমরা কিন্তু এটা জানার কথা, শিফট দিয়ে এক্স তুলবা এখানে, ঠিক আছে? মানে তোমরা ক্যালকুলেটর দিয়ে এই যে শিফট চেপে কোথায় চাপবা বলি, এরকম ব্রেকেট আছে। দেখো আমার মতো যাদের ক্যালকুলেটর আছে, আমার মতো ক্যালকুলেটর যাদের, তোমরা শিফট চেপে, এই যে শিফট চেপে এক্স না, বরং শিফট চেপে এরকম একটা ব্রেকেট আছে, এখানে চাপ দিবা, তাহলে দেখবা এক্স উঠবে। সেক্ষেত্রে তুমি 8টাকে কি ধরবা? এক্স ধরবা। এক্স ধরে ব্রেকেট দিবা, সরি এক্স কে ধরে আবার ইনভার্স দিবা, এবং মাথার উপরে কি দিবা? একটা ইনভার্স দিবা। তাহলে কিন্তু আমাদের তিনটা মানকে প্যারালাল করার নিয়মটা আমরা অ্যাপ্লাই করে ফেলছি। তারপরে প্লাস থাকবে 10। এবার এই পুরা মানটাকে, এই পুরাটা কি করবা? তুমি ক্যালকুলেটরে তুলবা, ক্যালকুলেটর এই তুলবা। তাহলে তুমি এখান থেকে এক্স এর যে মানটা পাবা, এক্স এর মানটাই মূলত আর এর মান কত আসবে? সম্ভবত আসবে 6 আসবে, অথবা অনেকের কি আসতে পারে 5.98, মানে সামথিং এরকম মান আসবে। যদি তুমি এখানে 13.33 দাও তাহলে 5.98 আসবে। আর তুমি যদি এখানে কি করো, পুরোটা একবারে 40/3 দিয়ে অঙ্কটা করো, তাহলে তোমার 6 আসবে, তোমাদের ইচ্ছা। তাহলে ধরি আমরা কত আসলো, যে 5.98 আসলো। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। তাহলে অনেক সহজ একটা ম্যাথ আমরা খুব সহজে করে ফেলতে পারলাম। তোমরা চাইলে কিন্তু এখানে আরো এক লাইন স্কিপ করতে পারতো। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই যে এখানে যে এই লাইনটা কিন্তু অতিরিক্ত করছি। এই লাইন কি করা দরকার ছিল? আমি একবারে করতে পারতাম না, যে পুরো সার্কিটের জন্য, দেখো পুরো সার্কিটের দিকে তাকায় আমি কি বলতে পারি না, যে পুরো সার্কিটের জন্য আরটি হচ্ছে কত? 15 প্যারালাল। আচ্ছা 15 প্যারালাল কিচ্ছু না, আমি এখানে একবারে বলবো যে আরটি মানে হচ্ছে কত? যে 20 ভাগ হচ্ছে 1.5, মানে ভোল্টেজ বা কারেন্ট সমান সমান 15 ইনভার্স প্লাস 15 ইনভার্স প্লাস আর ইনভার্স, একবারে ব্রেকেট দিয়ে প্লাস 10। তাহলে এবার দেখো এই পুরা ফাংশনটাকে, পুরা মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আর এর মানটা একবারে পেয়ে গেলাম। দেখছো, তার এক লাইনের অঙ্ক। তার মানে আমরা কিন্তু চাইলে এক লাইনে করে ফেলতে পারি। এখানে আরটি মানে কি? ভোল্টেজ বা কারেন্ট। তাহলে ভোল্টেজ বা কারেন্ট আমি একবার লিখতে পারি, এভাবে আলাদা করে লেখার দরকার আছে? মোট বাধা হচ্ছে এত, তারপর আবার শর্ত মতে মোট বাধা হচ্ছে এরকম এরকম। মানে আমরা চাইলে ছোট করে করতে পারি, আর তোমাদের বোঝানোর জন্য আমরা এইভাবে করলাম। তোমাদের ইচ্ছা, তোমরা এটাও করতে পারো, এক লাইনেও করতে পারো। মার্কসের কিন্তু কম বেশি হবে না, টিচাররা ফুল মার্কস দেবে। প্রশ্ন হচ্ছে তুমি এটাকে সমাধান করতে পারছো কিনা। এখন এই সমাধান করতে গিয়ে তুমি এক লাইনে করছো নাকি হচ্ছে হাফ লাইনে করছো, সেটা দেখার বিষয় নেই। পরের অঙ্কটা খেয়াল করে দেখো কি বলছে, যে নিচের সার্কিট হতে পাওয়ার বের করতে বলছে। আচ্ছা আমাকে বলছে নিচের সার্কিট হতে পাওয়ার কনজাম্পশন বের করো, তার মানে এখানে সার্কিটের মোট পাওয়ার কত সেটা চাইছি। তাহলে মোট পাওয়ার যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি জানি? পাওয়ারের সূত্র কি জানি? দেখো দেখি পাওয়ারের সূত্র দেখি আমরা। পাওয়ার সমান সমান আমরা কি জানি? পাওয়ারের সূত্র হচ্ছে 3টা, ঠিক আছে? পি সমান সমান কি? একটা হচ্ছে ভোল্টেজ গুণন কারেন্ট, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, ভোল্টেজ গুণন কারেন্ট। এবার তুমি যদি এই ভোল্টেজকে ভাঙাও তাহলে পাবো হচ্ছে আই স্কোয়ার আর। আর যদি তুমি আইটাকে ভাঙাও, বিটাকে ঠিক রাখো, তাহলে পাবো হচ্ছে বি স্কোয়ার ভাগ হচ্ছে আর। এটা কোন থেকে আসছে? আমি এগুলো আগের ক্লাসগুলোতে প্রমাণ দেখাইছি, তোমরা এটা প্রমাণগুলো দেখে নিও।
আমি এখন আর প্রমাণ দেখাচ্ছি না, বাট আমরা বলে দিচ্ছি পাওয়ারে তিনটে সূত্র, একটা হচ্ছে ভোল্টেজ গুণন কারেন্ট, একটা হচ্ছে আই স্কোয়ার অথবা বি স্কোয়ার, এগুলো সবগুলো ওহমের সূত্র থেকে আসছে, ঠিক আছে। পাওয়ারের জাস্ট খালি এই যে বিআইতে একবার বিতে মান বসাইছি, আরেকবার আইতে মান বসাই দিয়েছি। এবার দেখো আমাকে বের করতে বলছে, তাহলে পাওয়ার বের করা, মোট সার্কিটের মোট পাওয়ার বের করতে বলছে। আচ্ছা এবার আমরা দেখবো তাহলে মোট পাওয়ার বের করতে গেলে আমাদের কি লাগবে, মোট কারেন্টটা লাগবে, যে মোট কারেন্ট লাগবে, মোট রেজিস্ট্যান্স লাগবে, তাই না। একটা সার্কিটের মোট শক্তি হচ্ছে কি, একটা সার্কিটের মোট হচ্ছে মূলত কতটুকু বাধা আছে সেটা বের করতে হবে, এবং পুরো সার্কিটে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেগুলো বের করতে হবে। এটা হচ্ছে একটা সার্কিটের মোট মানে মূল কথা, আসল কথা এটা। তাহলে চলো আমরা এখান থেকে মোট রেজিস্ট্যান্স বের করে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি 30 আর 20 কি আছে, প্যারালাল আছে। এই দেখো 30 আর 20 কিসে আছে, প্যারালাল অবস্থায় আছে। আর এদিকে কিসে আছে 50, এই যে 50টা আছে প্যারালালে, এদিকে আছে 10, এই যে দিকে কিসে আছে, এদিকে দিলাম হচ্ছে 10। আর আমাদের এখানে ভোল্টেজ সাপ্লাই কত আছে, ভোল্টেজ সাপ্লাই আছে 220 ভোল্ট, ঠিক আছে 220 ভোল্ট। তাহলে এখন আমরা কিন্তু চাইলে এই সিম্পল সার্কিট থেকে খুব সহজে মোট রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি। তাহলে মোট রেজিস্ট্যান্স কত হবে, মোট রেজিস্ট্যান্স হবে 50 এর সাথে এটা প্যারালাল। তাহলে আমি বলতে পারি যে 50 প্যারালাল, 50 প্যারালাল কি এই পুরো মানটা, তার মানে 30 প্যারালাল 20। বুঝতে পারছো, তার মানে মোট কথা হচ্ছে এখানে 50 30 20 এরা সবাই একসাথে প্যারালাল অবস্থায় আছে। তার প্রমাণ পেলাম আমরা, যে এখান থেকে প্রমাণ পেলাম। এই দেখো যে 50 প্যারালাল এটা, আর এটা তো প্যারালাল অবস্থা আগে থেকে আছে। ব্রেকেট ক্লোজ করলাম, প্লাস দিব কত 10 দিব, প্লাস দিলাম 10। তাহলে এখান থেকে আরটির মানটা কত আসে আমরা খুব সহজে চলো বের করে ফেলি। আমরা এখান থেকে পাবো 19.677, ঠিক আছে, এটা আমরা পাবো এত ওহম। তাহলে আমরা এখান থেকে মোট রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি। আবার মোট ভোল্টেজ আমার এখানে কি আছে, মোট ভোল্টেজটাও আছে 220 ভোল্ট। এখন তুমি চাইলে এখান থেকে কারেন্টও বের করতে পারো, তুমি চাইলে এখানে কি করতে পারো, তুমি চাইলে এখান থেকে কারেন্টটা বের করে নিতে পারো। তাহলে তুমি এই যে ভোল্টেজ আর কারেন্টের সূত্র, এই যে পি সমান সমান বিআই, এই সূত্রের মধ্যে মানটা বসাতে পারবো। এখন দেখো আমি তোমাদেরকে দেখাই, তোমরা আইটি বের করো, আমার সমস্যা নেই, আইটি বের করে তোমরা কি করবা, আইটি বের করে যে সূত্রের মধ্যে বসে দিবা। এখন আমি দেখো আইটি বের করা ছাড়াই আর এবং বি দিয়ে কিন্তু সূত্র বসাতে পারি। যেমন আমরা কি জানি, দেখো দেখি আমরা কি এটা জানি না যে পি সমান সমান এই যে বি স্কোয়ার ভাগ আর, যদি বি এবং আর থাকে তাহলে বি স্কোয়ার ভাগ হচ্ছে আর। তাহলে বি এর মানটা কত পেলাম আমরা 220, বি এর মান 220 দেওয়া ছিল, আর আর টির মান পাইছি কত 19.667। তাহলে এখান থেকে দেখো আমরা মানটা বের করে ফেলি, 220 স্কোয়ার ভাগ হচ্ছে কি আনসার, তাহলে কত হবে 2459.672। আচ্ছা এতই হবে, হ্যাঁ এটা দেখতে অনেক বড় মান মনে হলেও এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এই যে কাঙ্ক্ষিত এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি কিন্তু রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ দিয়ে কিন্তু পাওয়ারের মানটা বের করতে পারলাম। এবার তোমাদের কাজ দেই, তোমাদের কাজ হচ্ছে অথবা তোমরা এটা বের করবা যে পি সমান সমান ভিআই, এই সূত্র দিয়ে বের করবা। মানে ভোল্টেজ হচ্ছে বলে দিচ্ছি, ভোল্টেজ 220 ভোল্ট, আর আয়ের মানটা তোমরা এখান থেকে বের করবা, যেখান থেকে মোট কারেন্টটা বের করবা, যেখান থেকে কি করবা এই যে মোট কারেন্টটা বের করবা। কারেন্টের সূত্র কি, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, এই যে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স। এখান থেকে এই কারেন্টটা মান বের করে এই যে এখানে বসাই দিবা, বসাই দিয়ে দেখবা এটা আসে কিনা, ঠিক আছে। এটা তোমাদের বাড়ি কাজ দিলাম, চেক করে দেখবা, এটা তোমাদের কাজ। আচ্ছা আমরা এখন 4 নম্বর অঙ্কটা সলভ করব। দেখো 4 নম্বর অঙ্কটাতে কি বলছে, নিচের সার্কিট হতে মোট রেজিস্ট্যান্স আগের মতো, মোট বাধা কতটুকু এবং মোট কারেন্ট কতটুকু। তাহলে এই অঙ্কটা কিন্তু আগের মতো, কিন্তু একটু টুইস্ট আছে, এই জন্য তোমাদের অঙ্কটা করাচ্ছি। দেখো খেয়াল করে রাখবা, তোমাদের কি মনে আছে কিনা শর্ট লাইনের কথা মনে আছে? তোমাদের বলছিলাম যে কারেন্ট সবসময় কি করবে, কারেন্ট সবসময় শর্ট লাইনে চলে, কারেন্ট সবসময় শর্ট পথে চলতে চায়। মানে কারেন্টের কাজ কি জানো, সবসময় সহজ পথ খোঁজে। এক কথা যদি বলি শর্ট পথ, অথবা যদি বলি আরো সহজ করে বলি সোজা রাস্তা। সোজা রাস্তা কেমন তোমাকে দেখাই, যে ধরো কারেন্ট এই যে এখানে তিনটা রাস্তা আছে, কারেন্ট উপর থেকে আসতেছে, ধরো দিকে যাওয়ার একটা রাস্তা, তার মানে 3টা প্যারালাল রাস্তা, কারেন্ট আসতেছে 10 এম্পিয়ার। তো এই রেজিস্ট্যান্স গুলো একটা হচ্ছে ধরো 100 ওহম, আরেকটা ধরো আমরা 10 ওহম দিলাম, আরেকটা দিলাম হচ্ছে মাত্র 1 ওহম। তুমি কি বলতে পারবা কোন তার দিয়ে কারেন্ট বেশি প্রবাহিত হবে? কোন তার দিয়ে কারেন্টটা বেশি প্রবাহিত হবে বলো দেখি, কোন তারে কারেন্টটা বেশি প্রবাহিত হবে? অবশ্যই যদি না বলতে পারো বলা দরকার, তোমরা আশা করি পারো, যে কারেন্টটা বেশি প্রবাহিত হবে 1 এর ভিতর দিয়ে, কারণ 1 এর রেজিস্ট্যান্সটা খুব কম। অন্যদিকে 1 এর থেকে একটু বেশি পরিমাণে একটু কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে 10 এর মধ্যে দিয়ে, কারণ 10 এর বাধাটা একটু বেশি, আর 100টার বাধা আরো বেশি, যার কারণে এখানে সব থেকে কম কারেন্টটাই ঢুকবে। তার মানে বাধা যত বেশি কারেন্ট তত কম, তাহলে বাধা বেশি থাকবে, কারেন্ট তত কম প্রবাহিত হবে। এদিকে কারেন্টটা কম যাবে, এদিকে একটু বেশি যাবে, আর এখান দিয়ে 1 এর ভিতর দিয়ে এই সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে 1 এর ভিতর দিয়ে। এবার আমি তোমাদেরকে বলি যে আমি আরো একটা প্যারালাল তার দিলাম, যেখানে কোনো বাধাই দিলাম না, এতক্ষণ দিয়েছিলাম 1 ওহম একটা বাধা।
ওয়ান ওহম একটা বাধা দিছিলাম। এবার আমি তোমাকে কোনো বাধাই দিব না, তাহলে কি হবে? তাহলে খেয়াল করে দেখবে 10 অ্যাম্পিয়ার কারেন্ট এদের ভিতরে যাবেই না। এই সব কারেন্ট কি হবে, 10 অ্যাম্পিয়ারের পুরো কারেন্টটা কি করবে, এর ভিতর দিয়ে চলে যাবে। কেন চলে যাবে? কারণ কারেন্ট আমার মতো তোমার মতো বোকা না। কারেন্ট সব সময়ের জন্য অনেক বেশি চালাক। সে সবসময় খুঁজে বাধা কোন দিকে কম আছে ওইদিকে সে প্রবাহিত হবে। এতক্ষণ ওয়ানের ভিতরে প্রবাহিত ছিল কেন? কারণ সে বাধ্য ছিল যে তিনটেই বাধা আছে, এই জন্য সে ওয়ানের ভিতরে বেশি কারেন্ট গেছে। যেই তাকে তুমি শর্ট রাস্তা দিছো, শর্ট পথ দিছো, তখন সব কারেন্ট সেদিক চলে গেছে, কারণ এখানে কোনো বাধাই নেই, কোনো বাধা নেই। তার মানে কি করবে, সে সব কারেন্ট দিক চলে যাবে। এবং এই ওয়ানের ভিতরে, 10-এর ভিতরে, 100-এর ভিতরে কারোর ভিতরেই সে কারেন্ট প্রবাহিত হবে না। সম্পূর্ণ কারেন্ট সে কি করবে, এই শর্ট লাইনে চলে যাবে, শর্ট পথে চলে যাবে। তার মানে সম্পূর্ণ কারেন্ট সে চলে গেল। এবার আসো, তাহলে যদি সম্পূর্ণ কারেন্টটা চলে যায়, তাহলে এইটুকু বুঝলে, এই কনসেপ্টটুকু বুঝলে, এইটা তোমরা খাতার মধ্যে নোট করে রাখিও, ঠিক আছে? খাতায় তুলে রাখিও। আমি এটাকে মুছে দিলাম, দেখো আমি এটাকে মুছে দিলাম। এবার দেখো আমি মুছে দিয়ে এই চিত্র দিকে তাকায় দেখি কি বলছে এখানে চিত্র। দেখি কারেন্টটা, এটা হচ্ছে মেন সোর্স। তাহলে মেন ভোল্টেজ সোর্স থেকে কি করবে, কারেন্টটা যাবে। সোর্সের মান কত? সোর্সের মান হচ্ছে 150 ভোল্ট। হ্যাঁ, আমি এখানে তুলতে পারিনি ভুলে। সোর্সের মান হচ্ছে 150 ভোল্ট। তাহলে 150 ভোল্ট থেকে কারেন্টটা কি হয়ে যাবে? তাহলে এই যে 150 ভোল্টের জন্য কারেন্টের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্টটা 5-এর মধ্যে যাবে। যাওয়ার পর রাস্তা হচ্ছে কয়টা? 3টে প্যারালাল পথ, 1টা 2টা 3টে, তার মানে 3টে প্যারালাল পথে কারেন্টটা যাবে। যাওয়ার পরে এই যে এদিকে যে কারেন্টটা ঢুকবে, 6-এর মধ্যে কারেন্টটা যাবে। যাওয়ার পরে যখন এদিকে আসবে, আসার পরে দেখবে এই যে আগের ঘটনাটা ঘটছে, দেখছো? আগের বার বললাম না এখানে যে 110 এরকম চারটে বাধা দিছিলাম, একটা দিছিলাম ফাঁকা। সব কারেন্ট কি হয়েছিল, 10 অ্যাম্পিয়ার কারেন্টটা সম্পূর্ণ এদিক দিয়ে প্রবাহিত হবে, সেটা বলছিলাম। তাহলে এই ঘটনা এখানে ঘটবে। সম্পূর্ণ কারেন্টটা 60-এর মধ্যে যাবে না, 40-এর মধ্যে যাবে না, সম্পূর্ণ কারেন্ট কি হবে, শর্ট পথ পাইছে। তাহলে এই শর্ট পথ দিয়ে গিয়ে, এখান থেকে গিয়ে এখানে এসে এই যে মাইনাসে গিয়ে মিলিত হবে। আসলে কারেন্টের প্রবাহিত হতে গেলে উদ্দেশ্য কি, যে পজিটিভ থেকে যাত্রা শুরু করবে, নেগেটিভে এসে মিলিত হবে। যদি কারেন্টটা পজিটিভে গিয়ে নেগেটিভে মিলিত হয়, তাহলে সেটা একটা পূর্ণাঙ্গ সার্কিট এবং সেখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে কারেন্টটা 6-এর মধ্যে যে কারেন্টটা ঢুকবে, সে কি করবে, এখানে যাবে। 60-এর মধ্যে যাবে না, 40-এর মধ্যে যাবে না, সম্পূর্ণ কারেন্ট কি করবে, সম্পূর্ণ কারেন্টটা এই যে মাঝখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে এই কোণা দিকে গিয়ে চলে যাবে। তার মানে 60-40 কি এখানে অহেতুক তারা দিয়েছে, এর ভিতরে কারেন্ট প্রবাহিত হবে না। আচ্ছা, তাহলে চলো আমরা বাকিটুকু করে ফেলি। তাহলে যদি 60 আর 40-কে বাদ দিই, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? তাহলে কারেন্ট প্রবাহিত রাস্তা কোনটা? একটা হচ্ছে যে এদিকে একটা, এদিকে একটা, তাহলে 3টা। তাহলে 6 প্যারালাল 12 প্যারালাল 10। তাহলে আমরা মোট রেজিস্ট্যান্স বের করে ফেলি, 6 প্যারালাল 12। আচ্ছা, তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটা চিত্র আমরা আর্ট করে নিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে বেশি। তাহলে 5 ওহম, এদিকে থাকতেছে 10, এই 10, এদিকে কি থাকবে 12, আর এদিকে কি আছে, 6 আছে, শুধুমাত্র একটা 6 থাকবে। আর এদিকে শর্ট তার, এই যে শর্ট তার হয়ে কারেন্টটা প্রবাহিত হলো। আর এদিকে আমার ভোল্টেজ আছে কত, 150 ভোল্ট। তো এখানে আমাকে বের করতে বলছে কি, মোট রেজিস্ট্যান্স কত। তো চলো আমরা মোট রেজিস্ট্যান্স বের করে ফেলি। তাহলে মোট রেজিস্ট্যান্স কত হবে, 6 প্যারালাল 12, তারপরে কি হবে, প্যারালাল 10 যোগ হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে মোট রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারবো। তোমরা নিজেরা বের করবা। তারপরে কি আছে, তারপরে কি বের করতে হচ্ছে, মোট কারেন্ট কত। তাহলে মোট কারেন্ট কত হবে, আইটি কত হবে, আইটি হচ্ছে ভিটি ভাগ হচ্ছে আরটি, সূত্র আমাদের। তাহলে ভিটির মান কত, ভিটির মান হচ্ছে 150 ভোল্ট, 150 ভোল্ট। আরটির মানটা হবে, এখান থেকে আমরা যে মানটা পাবো এই মানটাই যেখানে বসাই দিব, বসাই দিয়ে এখানে যা আসবে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এই হচ্ছে আমাদের কারেন্ট। ঠিক আছে, এই যে আমাদের যে প্রশ্ন বলছিল আমরা সেটা সলভ করে ফেলছি। শুধু এখানে মেইন টুইস্টটা কি ছিল, এই জায়গায় একটা শর্ট রাস্তা ছিল। তাহলে এবার দেখো যে 5 নম্বরটা তোমাদের নিজেরা করবা, এটা 5 নম্বরটা এটা নিজেরা করবা। আমি গেলে একটু বুঝাই দিব। আমাকে বের করতে বলছে নিচের সার্কিটে মোট রেজিস্ট্যান্স কত, মোট রেজিস্ট্যান্স বের করতে বলছে, মোট কারেন্ট বের করতে বলছে, প্রতিটি রুটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং সোর্স দ্বারা প্রদত্ত পাওয়ার নির্ণয় করো। মানে অনেকগুলো মান তোমাকে বের করতে বলছে। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি এবং আগের ক্লাসগুলো করে আসছি। আসলে এই জায়গায় সব থেকে বড় টুইস্টটা তোমাদেরকে একটু বলে দিই, যে এখানে R1 আছে 1.6 কিলো, এখানে সবগুলো আছে রেজিস্ট্যান্স আছে 6 কিলো ওহমে। দেখো যদি আর থাকে কিলো ওহমে, তাহলে কারেন্ট কি হবে, আমরা জানি কি I সমান ভি ভাগ আই, ভি ভাগ আর, অথবা এটাকে যদি আমরা এভাবে লিখি আর কি, যে I সমানুপাতিক 1 ভাগ আর। ঠিক আছে, মানে একবার সমানুপাতিক দিলাম শুধু I এবং আর কে বোঝানোর জন্য। আমরা জানি I হচ্ছে আর এর বিপরীত, রেজিস্ট্যান্স যত বাড়ে মানে বাধা যত বেশি কারেন্ট তত কম প্রবাহিত হয়। তাহলে I এর সাথে আরটা কি সমানুপাতিক। তাহলে যেহেতু আরটা হচ্ছে ব্যস্তানুপাতিক, যেহেতু I এর সাথে আর ব্যস্তানুপাতিক, তাহলে এখানে কি হবে, যদি আর হয় কিলো ওহমে, তাহলে কারেন্টের একক কি হবে, তাহলে কারেন্টের একক হবে অবশ্যই মিলি অ্যাম্পিয়ারে। ঠিক আছে, এখন তাহলে বলবা যদি আর এর একক যদি হয় ওহমে, তাহলে কারেন্ট একক হবে অ্যাম্পিয়ারে। যদি আর এর একক হয়
যদি আর এর একক কিসে হয়, যদি আর এর একক হচ্ছে মেগা ওহমে, তাহলে কারেন্ট কি হবে বলো, মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে মেগা মানে কি 10⁶, আর কারেন্ট হচ্ছে উল্টা মাইক্রো অ্যাম্পিয়ার। একইভাবে উল্টা হতে পারে, কারেন্ট যদি হয় মেগা অ্যাম্পিয়ারে আর হবে মাইক্রো অ্যাম্পিয়ারে। তাহলে সিম্পল সিম্পল জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। এখানে আর দেওয়া আছে 3টা, দেওয়া আছে 28 ভোল্ট। আমরা কি জানি, আমরা কি তোমাদের কি মনে আছে প্যারালালে ভোল্টেজ সমান, প্যারালালে ভোল্টেজ সমান হয়, এই যে প্যারালালে কি হয়, ভোল্টেজ সমান, এই যে ভোল্টেজ কি হয় সমান। তাহলে প্যারালালে যদি ভোল্টেজ সমান হয়, তাহলে যে 28 ভোল্ট, তাহলে আমি কি বলতে পারি এই রোধের জন্য ভোল্টেজ এর জন্য 28 ভোল্ট এবং হচ্ছে মানে সবার জন্য 28 ভোল্ট। প্যারালালে ভোল্টেজ সমান, আমি দেখতে পাচ্ছি এই সবগুলো তার এটা 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 এই সবগুলো তার কিসে আছে, প্যারালাল অবস্থায় আছে। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি না যে এর জন্য হচ্ছে 28 ভোল্ট, এর জন্য 28 ভোল্ট, আবার এর জন্য কিন্তু এই তারের জন্য কি 28 ভোল্ট। তিনটা তারই কিন্তু আমাদের 28 ভোল্ট আছে। তো আমাকে প্রথমে বলছে মুট রেজিস্ট্যান্স কত হবে, তাহলে মুট রেজিস্ট্যান্স মানে কত হবে, আরটি কত হবে। তাহলে আরটি চোখ বন্ধ করে আমরা এখান থেকে 3টা তার আছে, একটা হচ্ছে 56 কিলো ওহম, একটা 20 কিলো ওহম, আর একটা আছে 1.6, এটা কিন্তু কিলো ওহমে আসবে। তো তোমরা নিজেরা করে একটা মান বের করে ফেলবা। দ্বিতীয়ত বলছে মুট কারেন্ট কত হবে, তাহলে মুট কারেন্ট কত হবে, আইটি কত হবে বলো, আইটি সমান সমান বিটি ভাগ হচ্ছে আরটি। তাহলে বিটি হচ্ছে 28 আর আরটি হচ্ছে এখান থেকে যা পাবো সেটাতে বসাই দিব। এবং কারেন্টটা কিন্তু অবশ্যই মিলি অ্যাম্পিয়ার, আমি আবারও বলতেছি কারেন্ট কিন্তু অবশ্যই মিলি অ্যাম্পিয়ারে আসবে, কারণ রেজিস্ট্যান্স কিন্তু হচ্ছে কিলো ওহম, এটা কিন্তু ওহম না, এটা ভুল লেগছে। এখানে যে মানটা আসবে এটা আসবে কিলো ওহমে, আর তাহলে কারেন্ট কিসে আসবে, কারেন্ট আসবে মিলি অ্যাম্পিয়ারে। কিলোটা হচ্ছে মিলি। এবার আসো তারপরে কি বলছে এখানে, তারপরে বলছে প্রতিটি রোধের মধ্যে প্রবাহিত কারেন্ট। আচ্ছা, যদি আমি প্রত্যেকটা রোধের ভোল্টেজ পাই, রেজিস্ট্যান্স পাই, তাহলে প্রত্যেকটার ভিতরে কারেন্ট বের করতে পারবো না। যেমন ধরো প্রথমটা এই যে এই তারের কথাটা বলো, এই যে এই তারের কথাটা বলো, এই তারে কি আছে এখানে 1.6 কিলো ওহম আছে। এবং আমরা কি জানি, এই তারে কি জানি, এই তারে জানি ভোল্টেজ, জানি ভোল্টেজ 28 ভোল্ট, এই যে এই ভোল্টেজ 28 ভোল্ট। তাহলে এই তারের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে আমরা বের করতে পারবো না। তাহলে কারেন্ট কত যাচ্ছে, কারেন্ট আই সমান সমান কত, আই সমান সমান V1 ভাগ R1। এখানে ভোল্টেজ কত 28 ভোল্ট, ভোল্টেজ 28 ভোল্ট, আর কত হবে 1.6। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবো এত কি হবে, এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার। এইভাবে তোমরা I2 বের করবা, এই যে এই জায়গায় I2 কত হবে এটা বের করবা, এই যে I2 কত হবে বের করবা, এখানে I3 কত হবে সবগুলো বের করবা, তাহলে I1 I2 I3 সবগুলো বের করবা। সর্বশেষ বলছে সোর্স দ্বারা প্রদত্ত পাওয়ার নির্ণয় করো। সর্বশেষ লাস্ট প্রশ্ন, যে সোর্সের দ্বারা পাওয়ার কত হবে, পাওয়ার। তাহলে সোর্স কর্তৃক পাওয়ার প্রশ্ন করছে, সোর্স কর্তৃক পাওয়ার কতটুকু, তাহলে আমরা বের করতে পারি। দেখো সোর্স কর্তৃক পাওয়ার কত হবে, লাস্ট প্রশ্ন পাওয়ার, তাহলে পি সোর্স, এই সোর্স কর্তৃক পাওয়ার মানে যেখানে এখানে সর্ব লাস্টে পাওয়ার কত হবে, তাহলে পি সমান আমরা কি জানি, সূত্র 3টা জানি। এখানে আমার ভোল্টেজ আছে এবং আমি কিন্তু কারেন্টও জানি, আবার আরটি জানি। তাহলে তোমরা যে কোনো সূত্র ইউজ করতে পারবে, একটা হচ্ছে VI, এটাও ইউজ করতে পারো, অথবা I² আর এটাও ইউজ করতে পারো, এটা সবগুলো আইটি আর কি, অথবা V² ভাগ R। তোমরা যে কোনো একটা সূত্র ইউজ করে দিলেই কিন্তু তোমরা একটা সোর্স কর্তৃক পাওয়ারটা কত হবে সেটা বের করে ফেলতে পারবা। অনেক সহজ একটা অঙ্ক, অনেক ইজি একটা অঙ্ক। ঠিক আছে, যেহেতু এই অঙ্কটা করাই দিছি, তাহলে এখন দেখো 6 নম্বর অঙ্কটা আমরা দেখাই দিই। আমার কথা ছিল কি তোমাদের এটা বাড়ি কাজ দেবো, কিন্তু আমি করাই দিছি। এই হচ্ছে আমার সমস্যা, যে মানে স্টুডেন্টদের প্রতি বিশ্বাস করতে পারে না, তারা করতে পারবে কি পারবে না, এই বিশ্বাসের জন্য মনে করো সবকিছু করাই দেওয়া লাগে। আমি চাইলে কিন্তু আমরা স্কিপ করতে পারতাম, তোমাদেরকে বাড়ি কাজ দিতে পারতাম। তো যাই হোক, তোমরা মিলাই নিও, নিজেরা করিও, তারপরে আমার ক্লাসের সাথে মিলাই নিও। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, নিচের সার্কিট হতে 30 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তার মানে 30-এর মধ্যে প্রবাহিত কারেন্টটা বের করতে বলছে। 30 কোথায়, এই যে 30-এর মধ্যে কতটুকু কারেন্ট যাবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, অঙ্কটা একটু ইয়ে আছে, অন্যরকম আছে। আমরা যদিও এই টাইপের অঙ্ক প্রথম ক্লাস দিকে করাইছিলাম তোমাদেরকে, তাহলে 30-এর ভিতরে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা যদি বের করতে চাই, আমরা কিভাবে বের করব দেখো। আচ্ছা, এই সার্কিট থেকে আমরা যদি শুধুমাত্র এই 30-এর যদি কারেন্টটা বের করতে চাই, তাহলে আমাকে আগে দেখতে হবে যে এই পুরো সার্কিটের মোট কারেন্টটা কত, এটা বের করতে হবে। তাহলে পুরো সার্কিটের জন্য মোট কারেন্টটা কত সেটা আগে বের করতে হবে, 1 নম্বর কাজ। তারপর হচ্ছে এইদিকে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে, আর এইদিকে কারেন্টটা পাইলে তারপরে 30-এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করবো। কি দিয়ে, কারেন্ট ডিভাইডার সূত্র দিয়ে আমরা বের করে ফেলবো। তার মানে প্রথম কাজটা হচ্ছে কি, যে মুট কারেন্ট বের করা। তারপরে মুট কারেন্ট বের করতে গেলে লাগবে মুট রেজিস্ট্যান্স লাগবে, তাহলে আমরা মুট রেজিস্ট্যান্স বের করে মুট কারেন্ট বের করবো। তারপরে এদিকে কারেন্ট যাচ্ছে কত, এই লাইনে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করবো। তাহলে এই লাইনে কারেন্ট দিয়ে আমরা বের করবো কি, এই লাইনে কারেন্ট দিয়ে আমরা বের করবো হচ্ছে যে এই 30-এর কারেন্টটা কত। তার মানে কারেন্ট ডিভাইডার ইউজ করবো, যে মুট কারেন্ট গুণন বিপরীত শাখা রেজিস্ট্যান্স ভাগ শাখা রেজিস্ট্যান্সের যোগফল, কারেন্ট ডিভাইডার সূত্রটা দিয়ে আমরা এই 30-এর কারেন্টটা বের করবো। তাহলে এখন চলো আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। প্রথমত আমরা এই চিত্রটাকে আরেকটা চিত্র আমরা আর্ট করি। এখানে দেখো, আমরা এটাকে ফোকাস করে আমরা এদিকে একটা চিত্র আর্ট করি। দেখো, আমরা এদিকে একটা চিত্র আর্ট করি।
প্রথমত এখানে কি আছে, এদিকে আমাদের আছে হচ্ছে নিচে একটা তার আছে, দাঁড়া এভাবে এখানে আমরা আট করি, ছোট করবো এটাকে। তাহলে আমার এখানে প্রথমে আছে 220 ভোল্ট, 220 ভোল্ট আছে। তারপরে এখানে 10 ওহম আছে, এই যে একটা রেজিস্ট্যান্স আছে 10 ওহম, দিলাম 10 ওহম একটা রেজিস্ট্যান্স। তারপরে কি আছে, এখানে আছে 10 ওহম একটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, যে প্যারালাল 10। তারপরে এইদিকে কি আছে 30 আর 30। আচ্ছা একটা বুদ্ধি করবো আমরা এই 50টা আছে না, এই 50টাতে কোনো কাজ নাই। এটা তো তারটা সিরিজ তার, দেখো যে এই তারটা প্যারালাল তার, একটা প্যারালাল তার, দুইটা কিরকম না? তাহলে এর ভিতরে যে বানগুলো আছে আমি চাইলে উলট পালট করতে পারি, এটাকে এদিকে নিয়ে আসতে পারি, এটাকে এদিকে নিয়ে আসতে পারি, আবার তুমি চাইলে এই পুরো মানটাকে ওইদিকে নিতে পারো। আমি কাজ করি, এই 50টাকে সামনে নিয়ে আসি, 10 আছে, 10-এর পাশে 50কে নিয়ে আসবো, এই 10-এর পাশে আমি 50টাকে নিয়ে আসলাম। আর এই মাঝখানে 30 আর 40-এর যে প্যারালাল তারটা আছে, এই 30 আর 40-এর যে প্যারালাল তারটা আছে, কেমন দেখো এই যে এই 30 আর 40-এর যে প্যারালাল তারটা আছে, দেখো এই যে 30 আর 40-এর যে প্যারালাল তারটা আছে, সেটা আমরা কি করলাম, এখানে নিয়ে নিলাম। এখন তোমরা যদি চালাক হইতা, তোমরা যদি চালাক হইতে, তোমাদেরকে এইভাবে বুঝাইতাম, এই 30 আর 40-কে আমি এইভাবে লিখতে পারি, দেখো যে এটা 30 লিখতে পারি, এটাকে 40 লিখতে পারি, এই যে 30 আর 40-কে এইভাবে লিখতে পারি। এখন যারা বুঝবা তোমরা তো বুঝবা, আর না বুঝলে কিছু করার নেই, তখন আমি যেভাবে স্বাভাবিকভাবে করা যায় আমি সেভাবে তোমাদেরকে হেল্প করবো। বিষয়টা হচ্ছে দেখো, এদের যেহেতু মাথা, যারা পয়েন্ট মেথড দেখছো, পয়েন্ট মেথডের ক্লাসটা যারা দেখছো, তোমরা খেয়াল করে দেখবা, যদি এই পয়েন্টটাকে আমি এ ধরি, এই পয়েন্টটাকে যদি আমি এ ধরি, তাহলে এটা এ মানে কি, তাহলে এই পুরো লাইনটা এ, তাই না? যারা পয়েন্ট মেথড বুঝছো, তাহলে এই উপরে এই পুরো লাইনটা কি আমাদের এ। আবার নিচের ক্ষেত্রে দেখো তো, নিচে যদি আমরা বি ধরি, তাহলে এটা আমাদের বি, তাহলে এটাও আমাদের বি, এবং এটাও আমাদের কি বি হবে। তাহলে সেই হিসেবে যে এই পয়েন্টের নাম কি, এই পয়েন্টের নাম বি না, বি পয়েন্ট। তাহলে এই পয়েন্ট এ হলে তাহলে এই পয়েন্ট আমাদের এ না? দেখো দেখি বুঝতে পারছো কিনা, দেখো তোমাদের বুঝতে হবে, যারা পয়েন্ট মেথডের ক্লাস করছো বা পয়েন্ট মেথড একটু হলে বুঝছো, তোমরা এটা পারার কথা, তোমরা এটা বুঝার কথা। মানে তুমি এখান থেকে কল্পনা করবে, এদিকে যা আছে থাকুক, এদিকে চিন্তা করার দরকার নাই, তুমি এদিকে চিন্তা করো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর নিচে এটা হচ্ছে আমাদের বি, তাহলে এটা বি, এটা আমাদের বি, এটা আমাদের বি। তাহলে এবার কিন্তু তোমাদের এটাকে সহজেই বুঝার কথা। তাহলে আমি যদি এ আর বিটা এখানে কাজ করি, তাহলে দেখো এটা কিন্তু এখানে চলে আসছে, এ বিটা এখানে চলে, তাহলে আমি যদি এটাকে লম্বা করি, দাগ দিয়ে এই পর্যন্ত, আর এই বিটাকে টান দিয়ে ধরি, তাহলে কিন্তু এ এবং বি কিন্তু লম্বা হয়ে যাবে। লম্বা হলে কি হবে, এগুলা কিন্তু এরকম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখন তোমাদেরকে দেখাই যে, তাহলে আমরা এখানে 220-কে নিছি, 220-কে নিলাম, তারপরে এখানে 10টাকে নিছি, এরপরে আমি নাম দিব উপরে সবাই আমাদের এ। উপরে কি হবে, পয়েন্ট মেথড অনুসারে, যারা পয়েন্ট মেথড পড়ছো তোমরা জানবা, উপরে সবগুলোকে আমি এ দিলাম, আর নিচে সবগুলো কি দেবো আমরা, বি দিব, যে বি বি বি, সবগুলোকে বি দিলাম, ঠিক আছে, সবগুলা বি। তাহলে এ থেকে বি এর ভিতরে যা যা আছে আমি সব এখানে লিখবো। দেখো দেখি এ এবং বি এর মধ্যে কি আছে, এখানে এ এবং বি এর মধ্যে আছে 10, তাহলে এ এবং বি এর মধ্যে আছে 10, এটা লিখলাম 10। তারপরে আসো এ এবং বি, দেখো যে এটা হচ্ছে আমাদের, এটা আমাদের বি, তাহলে এ এবং বি এর মধ্যে কি আছে, এখানে আছে 30, এই যে এ এবং বি এর মধ্যে কি আছে, এখানে আছে 30 আছে, 30। তারপর দেখো এখানে কি আছে, এ এবং বি এর মধ্যে আছে 40, এই যে এ এবং বি এর মধ্যে আছে 40। তারপরে আবার দেখো যে এ এবং বি এর মধ্যে আছে 50, এই যে এ এবং বি এর মধ্যে আছে 50। দেখছো, এই পুরো সার্কিটটাকে আসলে এইভাবে লেখা যায়। তো যদি এই পুরো সার্কিটটাকে এইভাবে লেখা যায়, তাহলে কিন্তু অঙ্ক আমাদের হয়ে গেল, তাই না? আমরা কিন্তু মোটামুটি সবকিছু বুঝিয়ে ফেলছি। তাহলে এবার আমাদের কি বের করতে বলবে, আমাদেরকে বলবে বের করতে বলছে 30-এর রোধ। সমস্যা না, আমি এখান থেকে মুট রেজিস্ট্যান্স আগে বের করি। তাহলে মুট রেজিস্ট্যান্স কত হবে, মুট রেজিস্ট্যান্স হচ্ছে 50, 40, 30, 10, 50, 40, 30 এবং 10, এই সবাই কিসে আছে, প্যারালাল অবস্থায় আছে। প্লাস কিসে আছে, যে প্লাসটা 10টা হচ্ছে কিসে, সিরিজে আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটর আমরা চাপ দিব, 50 ইনভার্স প্লাস 40 ইনভার্স, ঠিক আছে, তারপর কি লিখবো, প্লাস 30 ইনভার্স প্লাস 10 ইনভার্স, সবার উপরে ইনভার্স প্লাস 10। এবার এই পুরো মানটা আমরা কি করবো, ক্যালকুলেটর তুলবো, তোলার পর দেখবো কত আসে, 15.60 ওহম, ঠিক আছে। তাহলে আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম 15.60 ওহম। এখন কথা হচ্ছে আমরা দেখবো যে 30-এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে। তো এখানে দুইটা পথ আছে, একটা হচ্ছে তুমি চাইলে এটাকে কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে একটা বুদ্ধি করে কাজ করতে পারো। সেটা কিভাবে, আমরা জানি প্যারালাল সার্কিটের সবগুলোর ভোল্টেজ সমান, তাই না? প্যারালাল সার্কিটের ভোল্টেজ সমান। এই যে তাহলে এই চারটে তার কি, চারটে তার প্যারালাল, এই চারটে তার কিসে আছে, প্যারালালে আছে, তাহলে এদের ভোল্টেজ সমান হবে না, এদের ভোল্টেজটা সমান হবে। যদি এদের ভোল্টেজ সমান হয়, তাহলে আমরা এই মুট কারেন্টটা বের করে ফেলি। দেখো তাহলে মুট কারেন্টটা কত হবে, মুট কারেন্ট হচ্ছে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, এই যে বিটি ভাগ আরটি। বিটির মান 220 আর আরটির মান কত হবে, 15.60। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটর চাপি দিয়ে কত আসে, 220 ভাগ হচ্ছে 15.60, তাহলে আমাদের কত পাচ্ছি আমরা, 14.10 আর কি, 103 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখো বলতে পারতেছি কি, যে এই সার্কিটের মধ্য দিয়ে, এই যে এর ভিতর দিয়ে কারেন্ট ঢুকতেছে কত, 14.103 এত অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে।
তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবা, আমার কিন্তু এখানে এই যে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি যদি এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা এর যদি ভোল্টেজটা বের করি, তাহলে এর ভোল্টেজটা বের করে এই 220 এর ভোল্টেজ থেকে যদি বাদ দিই, যদি এই ভোল্টেজ থেকে আমরা এই 10 এর ভোল্টেজটাকে বাদ দিই, তাহলে আমরা এই সবগুলোর ভোল্টেজ পাবো না। আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে এখান থেকে তুমি দুই নিয়মে অঙ্কটা করতে পারবা। নিয়ম দুইটা, কেমন দেখো লিখে দিচ্ছি আমি, এটার জন্য নিয়ম দুইটা, তাহলে রুলস হচ্ছে দুইটা। তাহলে ফার্স্ট নিয়ম দেখো লিখে দিচ্ছি আমরা, ফার্স্ট নিয়ম। তাহলে প্রথম নিয়মে আমরা কেমন করে করব? প্রথম নিয়মটা করার রাস্তা হচ্ছে যে দেখো আমরা এখান থেকে B10 বের করবো, B10 বের করবো। তাহলে B10 যদি বের করি, তাহলে B10 কত হবে? B সমান I10 ইন্টু হচ্ছে R10, এটা সূত্র আমাদের। তাহলে এখানে I10 বলতে বোঝাচ্ছি এই কারেন্টটাকে, মানে মোট কারেন্টটাকে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো কত? 141.025। তাহলে এত ভোল্ট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা B10 এর মানটা পেয়ে গেছি। যদি আমরা B10 এর মানটা পাই, তাহলে মোট ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বাদ দিলাম, এই সবার ভোল্টেজ পাবো। তাহলে সবার ভোল্টেজ মানে বিষয়টা এরকম যে B10, এই যে B10 এর ভোল্টেজ, অথবা তুমি বলতে পারো B30 এর ভোল্টেজ, অথবা তুমি বলতে পারো B40 এর ভোল্টেজ, অথবা তুমি বলতে পারো B50 এর ভোল্টেজ। তার মানে এখানে তুমি যে কারো ভোল্টেজ তুমি বের করতে পারো, সবারই সেম হবে। তাহলে সবার ভোল্টেজ সমান কত হবে? সবার ভোল্টেজ সমান কত হবে? মোট ভোল্টেজ কত? তাহলে VT থেকে, মোট ভোল্টেজ থেকে যদি আমি B10টাকে বাদ দিই, যা আসবে তাই। তাহলে মোট ভোল্টেজ এখানে 220 থেকে যদি আমরা এই ভোল্টেজটাকে বাদ দিই, 141.025 কে বাদ দিই, তাহলে আমরা কিন্তু এখান থেকে এই কাঙ্ক্ষিত মানটা, কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো পেয়ে যাবো। তো 220 মাইনাস কত? 141.025, তার কত আসবে এখানে? 78.975 এত ভোল্ট। তাহলে 78.9, এই যে এই ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম, এই ভোল্টেজটা আমরা এখান থেকে পাইলাম। তাহলে এই ভোল্টেজটা যদি পাই, তাহলে এই ভোল্টেজটা কার ভোল্টেজ? এই ভোল্টেজটা সবার ভোল্টেজ না, B10 এর ভোল্টেজ। অথবা এই যে দেখো B10, B30, আমি স্পেসিফিকভাবে যদি B30 এর কথা বলি, আমি যদি স্পেসিফিকভাবে এই B30 এর কথা বলি যে B30 এর ভোল্টেজ এত, তাহলে আমি যদি B30 এর ভোল্টেজ, B30 এর জন্য যদি ভোল্টেজটা পেয়ে যায় হচ্ছে এত, তাহলে আমি কি B30 এর কারেন্ট বের করতে পারবো না? আমাকে বলছে 30 এর কারেন্ট বের করো। তাহলে আমরা এখান থেকে I30 বের করতে পারবো না, যে I30 এর কারেন্ট কত হবে? I সমান কি হবে? তাহলে B30 ভাগ হচ্ছে R30। এখানে B30 এর মান কত হবে? এই যে 78.975, আর R30 তো বলা আছে 30 ওহম, তাই না? R30 মানে তো 30। তাহলে এটাকে যদি আমরা 30 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখে কত আসে? কত আসবে? 2.632 এত অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। এই যে লাস্টের এই যে এই মানটা কিন্তু আমাদের সর্বশেষ উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। তোমরা এই নিয়মটা করিও, এই নিয়মটা সব থেকে বেস্ট নিয়ম এবং সহজ নিয়ম। আমার এই নিয়মটা বেশি পছন্দ। আর এখন যদি মনে করো এই নিয়মটা করবো না, তাহলে কেমন করে করবা, এটা আমরা দেখাই সেকেন্ড নিয়ম, সেকেন্ড রুল বা সেকেন্ড নিয়ম, যেটাই বলি না কেন। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি, যে আমরা এখানে I30 এর কারেন্টটা বের করবো। আর তাহলে I30 এর কারেন্টটা বের করবো, তাহলে আমরা এখানে সার্কিট থেকে মোট কারেন্টটা বের করে ফেলছি, তাই না? মোট কারেন্ট কত? 14.103 অ্যাম্পিয়ার। আমরা যদি মোট কারেন্টটা পাই, তাহলে দেখো দেখি সার্কিটের মোট কারেন্টটা পাইছি। তাহলে এবার I30 বের করতে পারবো না। তাহলে I30 কত হবে? কারেন্ট ডিভাইডের সূত্র দেখো, I30 সমান সূত্র কি? যে আগত কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে আগত কারেন্ট হচ্ছে 14.103 গুণন এই এর ভিতরে কত কারেন্ট ঢুকবে? 30 এর মধ্যে কত কারেন্ট ঢুকতেছে, সেই কারেন্টটা হচ্ছে বাকিগুলা প্যারালাল। মানে নিয়ম হচ্ছে কি, আগত কারেন্ট গুণন বিপরীত শাখা রেজিস্ট্যান্স। বিপরীত শাখা বলতে কাকে বোঝাচ্ছি? যারা নাকি তার অবস্থায় তার জায়গা থেকে প্যারালালে আছে তারা। তাহলে এই 30 এর প্যারালালকে খেয়াল করে দেখো, 30 এর প্যারালালকে বলা হয়, 30 এর প্যারালাল কিন্তু হচ্ছে এই 10, 40 আর 50। তাহলে আমি একবার বলতে পারতেছি 10, 40 এবং কি 50। তার মানে এই 30 এর প্যারালাল যে তারগুলো আছে, সেগুলো তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। ভাগ হচ্ছে কি, সূত্র কি? কারেন্ট ডিভাইডার সূত্র, শাখাদ্বয় রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এখানে শাখাদ্বয় কে আছে? তাহলে 30 তো থাকবেই, 30 যুগ আর বাকিরা কে আছে এখানে? 10, 40, 50, এই যে যা আছে এখান তাই 10, 40, 50, এই যে 10, 40, 50। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে এত কিছু না করে শুধুমাত্র যে শুধু এইটুকু করে কিন্তু আমরা এরপরে এখানে চলে আসতে পারি। মানে এইটুকু করেই কিন্তু আমরা সরাসরি একটা সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। সূত্রটা কি? কারেন্ট ডিভাইডের সূত্র। কারেন্ট ডিভাইডের সূত্রটা কি? তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবা এবং অথবা বই করে দেখবা। কারেন্ট ডিভাইডের সূত্র হচ্ছে কি, যে কারেন্ট ডিভাইডের সূত্র কি, যে মোট কারেন্ট গুণন ভুল করলাম, আগত কারেন্ট। মোট কারেন্ট হয় না, এটা হচ্ছে আগত কারেন্ট, যে কারেন্টটা আসতেছে, আগত কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখা আসলে, আচ্ছা, বিপরীত শাখা রেজিস্ট্যান্স কেমনে করে বুঝবো? বিপরীত শাখা হচ্ছে তার যে প্যারালাল যে তারগুলো আছে, তার মানে বিপরীত শাখা না বলে তুমি বলতে পারো কি, যে তুমি বলতে পারো যে হচ্ছে প্যারালাল শাখার রেজিস্ট্যান্স আর কি, প্যারালাল শাখার রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে কি শাখা দ্বয় রেজিস্ট্যান্সের যোগফল। তার মানে নিচে কি হবে? শাখা দ্বয় রেজিস্ট্যান্সের যোগফল, যারা আছে সবার কি হবে? যোগফল হবে, সবার যোগফল।
এজন্য আমি লিখছি যে মোট কারেন্ট হচ্ছে কত, মোট কারেন্ট হচ্ছে আমার এত কারেন্ট গুণন বিপরীত শাখা মানে তার সাথে প্যারালাল একটা তার, দুইটা তার, তিনটা তার, 10 40 50 10 40 50 কিসে আছে তারা, প্যারালাল অবস্থায় আছে যে লিখছি, ভাগ শাখা দুই রেজিস্ট্যান্সের যোগফল, তার মানে তাকে সহ এই 30 সহ আর বাকিরা যে অবস্থায় আছে প্যারালাল অবস্থায় আছে ওই অবস্থাতেই তাদেরকে আমরা যোগ করে দিব। এখন আমরা ক্যালকুলেটরে বসাবো, দেখো ক্যালকুলেটর আমরা কেমনে বসাবো, এই যে একবার এমন করে বসাবো 10 ইনভার্স প্লাস 40 ইনভার্স প্লাস 50 ইনভার্স, আবার ইনভার্স, নিচে কি লিখবা, নিচে লিখবা 30 যোগ সেম 10 ইনভার্স 40 ইনভার্স প্লাস 50 ইনভার্স দিয়ে আবার ইনভার্স। এই পুরো মানটা ক্যালকুলেটর তুললে দেখবা এই যে নিচে যে মানটা পাইছো না তুমি 2.63, এই 2.63টা পেয়ে যাবো। এখন তোমাদের ইচ্ছা তোমরা যেটা করবা তোমরা করতে পারো, কিন্তু আমি এই ফার্স্ট নিয়মের দিকে কেন ঝুঁকছিলাম, কারণ ফার্স্ট নিয়মের মাধ্যমে কঠিন বড় বড় ম্যাথগুলো সলভ করে ফেলা সম্ভব। এখন তো সহজ একটা অঙ্ক ছিল, এরকম সহজ অঙ্ক তো পরীক্ষা নাও আসতে পারে। তাহলে আশা করি বুঝতে পারছো ওই অঙ্কটা। এখন আমরা দেখবো হচ্ছে 7 নম্বর অঙ্কটা, নিচের সার্কিটের মোট শক্তি মানে কি, মোট পাওয়ার বের করতে বলছে। মোট পাওয়ারটা হচ্ছে মূলত মোট শক্তি, তার ক্ষমতা কতটুকু। তাহলে আমরা মোট পাওয়ারটা বের করবো এই সার্কিট থেকে। তারপর কি বলছে, এবি এবং সিডি এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। তাহলে আমি তোমাদেরকে মূলত এই অংশটুকুর জন্য অঙ্কটা করাচ্ছি, এটুকুর জন্য না। তাহলে মোট শক্তি বের করতে বলছে, তারপর বাকি অংশটুকু আমরা বের করবো। দেখো কেমন করে বের করি। তো প্রথমত হচ্ছে আমরা সার্কিটকে ছোট করব। এখানে বলছি কি 10 আর 5। তাহলে দেখো এই সার্কিটটাকে আমরা এখানে অঙ্কন করব, এই সার্কিটটাকে আমরা এখানে অঙ্কন করব। দেখো এই যে নিচের একটা দাগ দিলাম আমরা, নিচের দাগটাকে আমরা দিলাম, এই যে নিচেরটাকে দাগ দিলাম আমরা, দেখো নিচেটা দিলাম আমরা, এই যে। এবার নিচেটা দেওয়ার পরে আমার উপরে কি আছে, 220 ভোল্ট আছে। দেখো তাহলে আমার এখানে আছে 220 ভোল্ট, এই যে লিখলাম 220 ভোল্ট, 220 ভোল্ট কানেক্ট দিলাম। দেখো 220 ভোল্ট কানেক্ট দিলাম। এরপরে কি আছে, এখানে আছে কত, দেখো এখানে আছে 10 আর হচ্ছে 5। তাহলে দেখো এই পয়েন্টের নাম হচ্ছে এ। তাহলে এ থেকে বি পর্যন্ত কিসে আছে, একটা রেজিস্ট্যান্স আছে, তার নাম কি 10 প্যারালাল 5। তাহলে 10 প্যারালাল 5। আচ্ছা 10 প্যারালাল 5 মানে কি, আমি ক্যালকুলেটর বের করে একবারে বসাই দিব। 10 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 প্লাস ইনভার্স 3.33। তাহলে একটা কাজ করি, তাহলে একবার আমরা এটাকে মুছে দিয়ে আমি একবারে লিখি, কেমন, আমি একবারে লিখবো এটাকে যে 3.33 এত ওহম, একবারে লিখলাম, কেমন, একবারে লিখলাম। আচ্ছা দাগ দিই আমরা। তাহলে এই পয়েন্টের নাম কি, ওটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এই যে বি পয়েন্ট। তার মানে যে একটা বি একটা হচ্ছে এ, এখানে এ আছে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমাকে বের করতে হচ্ছে বিএবি, বুঝতে পারছো? বিএবি যদি বের করতে চাই তাহলে আমি শুধুমাত্র 3.33 এর মানটা বের করলে হবে না। আচ্ছা এখান থেকে তুমি দেখো আমাকে প্রশ্ন করছে এবি এবং সিডি ভোল্টেজ ড্রপ, তার মানে এবির ভোল্টেজ ড্রপ, তার মানে কি বের করতে বলছে, এবির ভোল্টেজ ড্রপ। এবির ভোল্টেজ ড্রপ মানে কি, আমি বলতে পারি না যে বিএবি বের করতে বলছে, ভোল্টেজ ড্রপ, তার মানে কি কতটুকু ভোল্টেজ ড্রপ খাচ্ছে ওখানে। তাহলে আমি বিএবি বলতে পারি না, বলে দিচ্ছি যে এবির ভোল্টেজ ড্রপ বের করতে। তাহলে বিএবি সমান, তাহলে কি বলবো আমরা, তাহলে বিএবি সমান সমান, দেখো দেখি বিএবি সমান সমান কি, দেখো বিএবি মানে কি এটা না, এটাই কি বিএবি না, 3.33 আমাদের বিএবি না, দেখো দেখি এই 3.33 এর বিএবি। তাহলে আমি কি বলতে পারি যে বিএবি বের করার যে কথা, 3.33 ভোল্টেজটা বের করতে পারলে আমার বিএবিটা বের হয়ে গেল। চলো আমরা সামনের দিকে আগাই। পরে কি বলছে যে সি আছে, সি দিয়ে আর ডি, সি আর ডি এর মধ্যে আছে কত, 10 আর 10। তো চলো আমরা 10 আর 10 করলে কত হয়, 10 প্যারালাল 10 করলে কত হয়, সি এবং ডি এর মধ্যে 10 আর 10, তাহলে 10 আর 10 করলে কত হবে, 5 হবে। 5 ক্যালকুলেটর চেপে দেখো 5 আসবে। তাহলে এখান থেকে আমরা লিখি, যেখান থেকে লিখি যে 10 আর 10, 10 প্যারালাল 10, 10 প্যারালাল 10 মানে হচ্ছে 5 ওহম, এই যে 5 ওহম। আর তাহলে এর নাম হলো সি, এর নাম হচ্ছে ডি। তাহলে আমি কি দেখো এখানে কি বলতে পারি যে আমাকে বের করতে বলছে কত, যে সিডির মধ্যে ভোল্টেজ ড্রপ। তাহলে আমি কি বলতে পারি যে বিসিডি মানে হচ্ছে এই বিসিডিটাই মূলত হচ্ছে B5। তার মানে আমি যদি B5টা বের করতে পারি তাহলে B5টা আমাদের হচ্ছে বিসিডির মান, তাই না, এই বিসিডি মানে B5টা। আচ্ছা তাহলে 10 প্যারালাল 10 মুছে দিলাম। এরপরে কি আছে, 20 আছে, সাইডে আছে কত, 20, এই যে লিখলাম হচ্ছে 20। তাহলে এখন দেখো আমাদের কিন্তু মোটামুটি সবকিছু একদম হাতের নাগালে চলে আসছে। আমরা এখন হচ্ছে আগের মতো করে ফেলবো, অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারবো আমরা। চলো মুট রেজিস্ট্যান্সটা বের করি আগে। মুট রেজিস্ট্যান্স কত হবে, 20 এর সাথে 5 প্যারালাল, 20 প্যারালাল 5 যোগ হচ্ছে 3.33। তাহলে এই ক্যালকুলেটর চাপে কত হবে, 20 আর 5 কে প্যারালাল করলে কত হয়, 4 হয়, 4 যোগ 3.33 মানে কত, 7.33 এত ওহম। আচ্ছা মুট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এবার মুট কারেন্ট বের করি আমরা। তাহলে মুট কারেন্ট কত হবে, মুট কারেন্ট হচ্ছে বিটি ভাগ হচ্ছে আরটি। এখানে বিটির মান হচ্ছে 220 ভাগ হচ্ছে 7.33। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 30 অ্যাম্পিয়ার কারেন্ট। হ্যাঁ 30 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে গেলাম। তাহলে যদি 30 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে যায় তাহলে কি আমি বিএবি বের করতে পারবো না, দেখো দেখি।
তাহলে আমি প্রথমে বিএবিটা বের করে ফেলি, তাহলে আমরা এই সাইড দিয়ে বের করি, কেমন, এই যেখানে বের করি, তাহলে বিএবিটা বের করে ফেলবো। বিএবি মানে কত, বি 3.33। আচ্ছা 3.33 যদি হয় তাহলে বি সমান সূত্র কি, তাহলে বি 3.33 সূত্র, তাহলে বি এর সূত্র কি, বি সমান সমান আইআর, তাই না, বি সমান আইআর। তাহলে এখানে আয়ের মানটা কত পেলাম আমরা, 30 পেলাম, 30 আয়ের মান পেলাম 30, আর আর এর মান কত 3.33, এই যে বসে দিব এখানে 3.33 বসে দিলাম। তাহলে 30 গুণন হচ্ছে কত 3.33, কত আসবে 99.9 মানে 100। আমার এখানে আসছে কত 99.94, তো অথবা আমি একবারে বলতে পারি যে 100 ভোল্ট। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা আনসার, প্রশ্নের উত্তর। এবার আমাকে কি বের করতে হবে, সিডি বের করতে হবে। আর একটা কথা বলছে সার্কিটের মোট শক্তি বের করতে বলছে, মোট পাওয়ার। আচ্ছা মোট পাওয়ারটা বের করতে পারবো না বলো, এই যে এখান থেকে বের করি, মোট পাওয়ার কত হবে, আমরা তো জানি আর আছে, আই আছে, ভোল্টেজ আছে, তাহলে একটা কাজ করি বি আই সূত্র বসে দিই, বি এর মান 220 আর আয়ের মান কত 30, এখান থেকে যা আসবে এটি কিন্তু আমার কাঙ্ক্ষিত এই যে পাওয়ারের ওয়াট। ঠিক আছে, তোমরা মানটা বের করে নিবা নিজ দায়িত্বে। এবার আমরা কি করব, বিএবিটা বের করে ফেলছি, আমার লাগবে বিসিডি বের করা। এবার বিসিডি বের করতে গেলে তোমাদের এটা শর্টকাটে কথা বলি, এটা শর্টকাটে দেখাই দিই, আগের মতো আগের যখন কটা করছিলাম, এখানে যে নিয়মটা অ্যাপ্লাই করছিলাম এই সেম, এই যে এখানে যে নিয়মটা ব্যবহার করছিলাম আমরা, এই যে এই নিয়ম যে ব্যবহার করছিলাম সেম এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে দেখো যে 5 আর 20 এর কি প্যারালালে ভোল্টেজ সমান না, 5 আর 20 প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে আমরা এখানে 3.33 ভোল্টেজ জানি কত 100 ভোল্ট। তাহলে দেখো দেখি 220 থেকে 100 বাদ দিলে যা থাকে সেটাই কি আমার এয়ার ভোল্টেজ আর এয়ার ভোল্টেজ না, বুঝতে পারছো বিষয়টা? তাহলে মুখে মুখে কিন্তু উত্তর বলতে পারতেছি। দেখো আমরা বলি, আমরা এখানে কি বের করবো, দেখো আমরা এখানে বের করবো যে এয়ার ভোল্টেজ কত, বিসিডি কত। দেখো বিসিডি যে কথা, বি5 একই কথা, অথবা এই বি20 যাই বলো না কেন প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে এয়ার ভোল্টেজ অথবা এয়ার ভোল্টেজ অথবা সিডি ভোল্টেজ যাই বলে না কেন সবার ভোল্টেজ সমান সমান কত হবে, এদের ভোল্টেজ হচ্ছে কত, তাহলে মোট ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বাদ দিলে যা থাকে, তাহলে মোট ভোল্টেজ থেকে আমি যদি কি করি বিএবিটাকে মাইনাস করে দিই, এটা হচ্ছে আমাদের বিএবি, এই ভোল্টেজটাকে মাইনাস করে দিই, তাহলে যা থাকবে তাই আমাদের আনসার। মোট ভোল্টেজ কত 220, আর বিএবি কত হবে, বিএবি মানে 100 পাইছি আমরা 100। তাহলে আমরা এটাকে বাদ দিলে কত থাকবে, এখান থেকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে আমার উত্তর চলে আসবে হচ্ছে 120 ভোল্ট। ঠিক আছে, এই যে 120 ভোল্ট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। জাস্ট এই প্রান্তের কত ভোল্টেজ হবে, এটা হচ্ছে আমাদের এই ভোল্টেজটা বাদ দিলে, মোট ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে এখানে যা থাকবে সবগুলো প্যারালাল ভোল্টেজ গুলার, মানে এই প্যারালাল রেজিস্ট্যান্স গুলোর ভোল্টেজ, যে 120 ভোল্ট হবে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আচ্ছা আমার পরের প্রশ্নটা করছে, দেখো কি বলছে, পরের প্রশ্নটা কি বলছে, নিচের সার্কিট হতে কি করতে বলছে। আচ্ছা আগেরটা কত ছিল 7 নম্বর, এটা হচ্ছে আমাদের 8 নম্বর। নিচের সার্কিট হতে তুল্য রোধ বের করতে বলছে, আর এ বি, যেখানে আমাকে আর এ বি বের করতে বলছে, এই যে আর এ বি বের করতে বলছে, মানে পুরো সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করতে বলছে। পরীক্ষা সাধারণত আর এ বি মানে শর্টকাটে কেন বলছে, কারণ যখন দেখছে সার্কিটটা জটিল তখন শুধুমাত্র এখানে মোট রেজিস্ট্যান্সটা বের করতে বলছে। এখন আমরা যদি এই পুরো সার্কিটের মোট রেজিস্ট্যান্সটা বের করি তাহলে এখানে কিভাবে বের করতে পারি, আমরা কিভাবে বের করবো এটাতে। এখন যখন দেখবো সার্কিটটা হিজিবিজি, বলো না হিজিবিজি, এখানে সার্কিটটা কিন্তু অনেক হিজিবিজি, এটাকে আমি সমাধান যদি করতে চাই, আমাদের রাস্তা হচ্ছে পয়েন্ট মেথড। মনে আছে পয়েন্ট মেথড বলছিলাম, যখন আমাদের বাঁচার পথ থাকবে না তখন আমরা কি করব, মানে তখন আমরা আল্লাহকে ডাকবো আর পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে দিব, দেখবা হয়ে গেছে। আচ্ছা এখন পয়েন্ট মেথড যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমরা এই সার্কিটটা একটু বড় করে দিই, সার্কিটটা বড় করি, কারণ আমাদের পয়েন্ট মেথড যেটা অ্যাপ্লাই করবো আমাদের কিন্তু কাজে লাগবে। দেখো পয়েন্ট মেথড, সার্কিটটা বড় করে দিলাম, এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট। দেখো তাহলে এটা কাজ করতে হলে নিচের এই পয়েন্টটা কিন্তু বি লেগেছে, এটা আমাদের বি, এটাও আমাদের বি, এটাও কিন্তু আমাদের বি, তাহলে নিচে সবাই কি হয়ে গেল, বি হয়ে গেছে। আচ্ছা এবার দেখো, তাহলে নিচে সবাই যদি বি হয় তাহলে উপরে পয়েন্টগুলো কি হবে, এই পয়েন্টের নাম কি দিব আর এই পয়েন্টের নাম কি দিব, তাহলে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি, বলো কি নাম দিব, সি একটা নাম দিলাম সি, আর এই পয়েন্টের নাম কি দিব, এই পয়েন্টের নাম দিলাম ডি। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের নাম দিলাম সি, ওই পয়েন্টের নাম দিলাম ডি। আচ্ছা তাহলে আমরা এবার কি করবো, দেখো দেখি এ এবং বি, এর কিন্তু কোনো কাজ নাই, এ শুধু 10 দিয়েই মানে ক্লান্ত হয়ে বসে আছে। তাহলে আমরা কাজ করি, এটা থেকে যে 10 আছে 10টাকে আমি নিয়ে দিলাম, এর নাম দিলাম হচ্ছে এ, এই যে নাম দিলাম আমরা এ, আর নিচেটা আছে বি, যেহেতু বিটা অনেক বড় হবে, বি এ যেহেতু পুরো দমে কাজটা চলবে, তাহলে আমি যে বিকে একটা সার্কিট অঙ্কন করবো, মানে বিটাকে একটু বড় করে একটা দাগ দিলাম, দেখো যে দিলাম। তো নিচে এটা হচ্ছে আমাদের বি, এই যে বি, পুরো জিনিসটা আমাদের বি। ঠিক আছে, আর উপরে এ থেকে কি হবে, সিতে যাবে, তাহলে এ থেকে সিতে পার হয়ে আমরা তার নাম দিলাম সি, এই যে নাম দিলাম সি। তাহলে সিতে নাম দিলে সিটাকে আমি বড় করে দিব, এই যে বড় করে দিব, মানে ধরলাম এই পুরো লাইনটা আমাদের সি এর লাইন। ঠিক আছে, আর মাঝখানে আছে একটা ডি, তাহলে একটা কি আছে, একটা ডি আছে, তাহলে ডিটা আমি কই দিব, এই যেখানে দেবো আমি একটা ডি, দেখো এই যেখানে আমরা একটা নাম দিলাম ডি, দেখো দিলাম হচ্ছে ডি।
ডিটাকে কাজ করি, ডিটা এখানে দিই কিন্তু ডিটা এখানে সরাই দিই। তাহলে পয়েন্ট মেথডের নিয়ম আশা করি জানো যে এ বি সি ডি থাকলে যদি এর কোনো কাজ না থাকে তাহলে এটাকে আমি আলাদা করে দিব, আর সি গোলাকে উপরে দিব, নিচের বি গোলাকে আমি নিচে দিলাম। আর যদি একটা ডি আছে শুধু সি ডি, তাহলে যে ডি রেখে আমি মাঝখানে দিলাম। যদি আরেকটা পয়েন্ট থাকতো আমি এদিকে দিলাম। তাহলে এইভাবে করতে পারো, অথবা কেউ এরকমও করতে পারো, তোমরা এরকম ভাবে করতে পারো। উপরে সবাইকে দিবা, সবাইকে বি দিবা, এ পাশে নাম দিবা সি, এদিকে নাম দিবা ডি, তাও হবে। এটা হচ্ছে এ, নিচেটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, তাও হবে। এ বি সি ডি করে তোমরা করতে পারো, এমনিও করতে পারো, এমনিও করতে পারো। বাট এটা করলে ইজি হয় কেন? কারণ যদি এর কোনো কাজ নাই তাহলে এটাকে আমি 10 দিয়ে পার হয়ে গেলেই কিন্তু আমার কাজটা হয়ে গেল। তাহলে এবার চলো আমরা দেখি যে কি কি আছে এখানে। দেখো সি এবং ডি, আস্তে আস্তে করি আমরা। এখানে প্রথমত কি বলছে দেখো, যে এ এবং সি এর মধ্যে 10 আছে, 10-এর কাজটা আমরা শেষ করে দিছি। এরপরে আছে কি সি এবং বি এর মধ্যে আছে 3, সি এবং বি এর মধ্যে আছে 3। তাহলে সি এবং বি এর মধ্যে দেখো যে সি উপরে আছে সি, নিচে আছে বি। তাহলে সি এবং বি এর মধ্যে কত আছে দেখো, কত আছে? 3 আছে। 3 যে লিখলাম 3, আর একটা করে লিখবো, একটা করে দাগ দিব। এরপর দেখো যে সি এবং বি, দেখছো সি এবং বি এর মধ্যে আরেকটা আছে 6। দেখছো সি এবং বি এর মধ্যে কি আছে? 6 আছে। এই সি এবং বি এর মধ্যে এটা হচ্ছে উপরটা সি, নিচেটা হচ্ছে বি। সি এবং বি এর মধ্যে কত আছে? 6 আছে। তাহলে এটা আমাদের শেষ। এবার আমরা আসি সামনের দিকে আগাই। এবার কি বলছে দেখো, দেখিয়ে দেখো যে সি এবং ডি এর মধ্যে আছে 1। তাহলে এটা সি, এটা ডি। তাহলে সি এবং ডি এর মধ্যে কত আছে? 1 আছে, 1 দিলাম। তারপর দেখো যে ডি এবং বি, দেখো ডি এবং বি এর মধ্যে কি আছে? ডি এবং বি এর মধ্যে আছে 12। তাহলে ডি এবং বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি। তাহলে ডি এবং বি এর মধ্যে কত দেবো আমরা? 12 দিলাম, 12 দিলাম। তারপরে দেখো ডি এবং বি এর মধ্যে আরেকটা আছে 4। কত আছে? 4। তাহলে ডি এবং বি এর মধ্যে 4 মানে তাহলে প্যারালাল হবে। তোমাদেরকে পড়াইছিলাম পয়েন্ট মেথড ক্লাসটা করবা ভালো করে, ওখানে শিখাইছিলাম যে যদি একটা রেজিস্ট্যান্স ডাবল থাকে, বারবার আসে, তাহলে সেটা কি হয়? প্যারালালে হয়। তাহলে এখানে প্যারালাল মানে 4 প্যারালাল 12 হবে, 4 প্যারালাল 12। এই যে মানে 12-র সাথে ডিবি আবার আসছে, দিলাম। এবার দেখো খেয়াল করে দেখো ডি এবং বি, ডি এবং বি এর মধ্যে আবার আসছে কত? 1 আর 5 সিরিজে আছে কত? 1 আর 5 কত? 6। তাহলে এই ডি এবং নিচে বি, তাহলে ডি এবং বি এর মধ্যে কি আছে? ডি এবং বি এর মধ্যে কিন্তু আবার 6 আসছে। তাহলে ডি এবং বি, তাহলে আমি কি করবো? আবার প্যারালাল দিব, লিখবো 6। এই যে এটা হচ্ছে আমাদের ডি, এটা আমার ডি, এটা আমার বি। বুঝতে পারছো বিষয়টা? পয়েন্ট মেথড ক্লাস করলে এটা পানির মতো সহজ মনে হবে। তোমাদের পরামর্শ থাকবে, তোমরা আগে পয়েন্ট মেথডটা করে আসবা, তারপরে অঙ্কটা করবা। তাহলে ডিবির মধ্যে রেজিস্ট্যান্স 3টা ছিল। কিভাবে 3টা বুঝলাম? এই যে ডি আর এই যে বি। তাহলে ডিবির মধ্যে যে একটা 6, এই যে ডিবির মধ্যে 4, এবং এই যে ডি এই যে ছিল 12। তাহলে 3টা ছিল। আর সি এবং ডি এর মধ্যে শুধু একটা 1 ছিল। সি এবং ডি এর মধ্যে শুধু একটা কি আছে? যে একটা 1 আছে শুধু। আর এদিক থেকে সি এবং বি এর মধ্যে আছে 3, এই যে সি এবং বি এর মধ্যে আছে কত? 3 আছে একটা, আর 6 আছে একটা। এই যে 3 আছে একটা, 6 আছে একটা, দিলাম। এবার দেখো এই সার্কিটটা বুঝতে কষ্ট হচ্ছিল, এখন কি কষ্ট আছে? এখানে কিছু আছে এখানে, দেখো দেখি কোনো কষ্ট কি আছে? যদি মনে করো যে বলো যে না আমরা তারপরে বুঝতে পারতেছি না, তাহলে কি করব? আমার কিছু করার নাই, এখন একটা লাঠি দিয়ে পিটতে হবে। আর লাঠিতে পিটার সুযোগ নেই, অনলাইনে ক্লাস, কেমনে পিটবো? ধরবোই কেমনে, মারবোই কেমনে? রাস্তা নেই। তাই হোক, তাহলে আমরা এখান থেকে আর এবি বের করবো। এই যে আর এবিটা আমরা বের করবো, আর এবিটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা এটাকে পুরোটা আর এবি বের করে ফেলি। মুট রেজিস্ট্যান্স লিখে, মুট রেজিস্ট্যান্স কত হবে? 6, 12, 4 প্যারালাল করলে আমরা কি পাবো? 6, 12, 4 কে প্যারালাল করলে আমরা একটা মান পাবো, তাই না? এখানে লিখবো 6 প্যারালাল 12 প্যারালাল 4। এই 3টাকে একটা করবে, এর সাথে 1 আছে কিসে? 1 আছে সিরিজে, ঠিক আছে? এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম। এবার দেখো এদের সাথে এই পুরো লাইনের সাথে কি আছে? এই পুরো লাইনের সাথে, এই পুরো লাইনের সাথে কিন্তু এটা প্যারালাল অবস্থায় আছে, তাই না? তাহলে প্যারালাল 6 প্যারালাল 3, এবং এই সবার সাথে কিন্তু 10টা কিসে আছে? সিরিজে আছে, দিলাম 10। তাহলে এবার এটাকে আমরা জাস্ট সমাধান করে ফেলবো। তোমরা কেল করে কেমন করে করবো আমি দেখা দিই। কেল করে অল্প করে করবা, মানে ছোট ছোট করে করবা। 6 ইনভার্স 12 ইনভার্স প্লাস 4 ইনভার্স, এটাকে আগে করবা। এই যে আগে মানটা বের করবা, এই মানটা বের করে আগে এখানে একটা মান বসাবা। তাহলে এই পুরো মানটাকে বের করলে কত হয় দেখো, আমি তোমাদেরকে শর্টকাটে দেখাই দিই। ধরো 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স প্লাস 4 ইনভার্স আমরা দিলাম, আমার আসবে 2 আসবে, পুরো 2 আসবে। দেখো 2, এই যে এই পুরো জিনিসটা 2 আসবে, এই পুরোটা আসবে তোমার 2 ওহম। তাহলে 2 আর 1 কত হয়? 3। তাহলে আমি কি বলতে পারি যে 3। আর প্যারালাল আছে কত? 6 দিলাম, প্যারালাল 3 প্যারালাল 10। দেখছো ছোট হয়ে গেছে। এই পুরো মানটা যদি 2 হয় তাহলে 2 এর সাথে 1 যোগ 3, এবারে 3 এর সাথে কিন্তু এটা সব প্যারালাল, 3 এর সাথে সবাই প্যারালাল আছে। এবার অঙ্কটা সহজ হয়ে গেছে। দেখো তাহলে কত হচ্ছে আমাদের? 3 ইনভার্স 6 ইনভার্স প্লাস 3 ইনভার্স, তারপর আবার ইনভার্স প্লাস হচ্ছে 3, কত আসবে? আসবে 11.2। তাহলে 11.2 আসবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। জাস্ট অঙ্কগুলোকে সমাধান করার জন্য তোমার কি করতে হবে? পয়েন্ট মেথড ইউজ করতে হবে। পয়েন্ট মেথড ইউজ করতে পারলে তোমার অঙ্কটা একদম
সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন এই 10 নম্বর অঙ্কটা করবো। 10 নম্বর অঙ্কটা দেখো কি আছে আর কি। এখানে আমরা যদি পয়েন্ট মেথডে চিন্তা করে দেখি আর কি সবকিছু, দেখো যদি পয়েন্ট মেথডে চিন্তা করে দেখি আমাকে কি বের করতে বলছে এখানে, সার্কিটে কারেন্ট আই বের করতে বলছে। আই মানে কি, যেখানে আই দিছে মোট কারেন্টটা বের করতে বলছে। তোমরা এই অঙ্কটাকে খুবই একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবা, খুব মানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। আমরা এখানে পয়েন্ট মেথড ইউজ করবো। আমরা এখানে কি করবো, পয়েন্ট মেথড ইউজ করবো। দেখো পয়েন্ট মেথড ইউজ করার ক্ষেত্রে আমরা সার্কিট একটু বড় করে নিই, সার্কিট একটু বড় করে দিই। দেখো এই যেখানে দিলাম, আর এটাকে আমরা একটু ছোট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা এখানে যদি পুরো সার্কিটের জন্য মোট কারেন্টটা বের করতে চাই, তাহলে এই সার্কিট থেকে আমরা কি করব, একটু বুদ্ধি খাটাবো। পয়েন্ট যেহেতু অনেক হিজিবিজি, তাই না? আমি বলছিলাম যখনই তোমার হিজিবিজি মনে হবে, তখন কি করবা, পয়েন্ট মেথড ইউজ করে দিবো। পয়েন্ট মেথড হচ্ছে বাঁচার একটা রাস্তা। তাহলে আমরা এখানে কাজ করি, এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিব হচ্ছে বি, ঠিক আছে, এ আর বি। এবার দেখো আমরা কাজ করতে হলে এই পয়েন্টের নাম দিব আমরা সি। আচ্ছা, একটা বুদ্ধি খাটাই, এ আর বি না দিয়ে একবার কাজ করি। এখানে 5টা আছে, 5টাকে মনে করি সরাই দিই, 5 মনে করো যে নাই, ঝামেলা করে দিই, 5টাকে সরাই দিলাম। তাহলে উপরে এই পয়েন্টগুলোর নাম দিলাম এ দিলাম, আর এই পয়েন্টের নাম দিলাম আমরা বি। তাহলে আমরা এটুকুকে হাইড করে দিলাম, কি আছে, হাইড করে দিলাম, মানে বললাম যে এটা এইদিকে আছে। তাহলে এ এবং বি এর খেলা খেলতেছি আমরা। এ এবং বি এর খেলা যদি খেলি, তাহলে এ এবং বি এর মধ্যে আর কি কি আছে, এখান থেকে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ একটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট। তাহলে নাম যদি সি দেই, তাহলে খেয়াল করে দেখো মাঝখানে তারটা কিন্তু শর্ট তার। এটা দেখো এই যে এদিকে তার কাছে দেখা যায়, উপরে এসে উপর দিকে শর্ট তার, তেমন এটা আমাদের সি। তাহলে এটা সি হলে ওটাও আমাদের সি হবে একদম। তাহলে এ বি সি 3টে তার এখানে আছে। এখানে কি আছে, এ বি সি নামে 3টা বড় বড় পয়েন্ট আছে, নোট পয়েন্ট, এদেরকে বলা হয় নোট পয়েন্ট। তাহলে এখন আমরা চলো একটা নিজের আমরা একটা চিত্র আর্ট করে ফেলি। নিজেরা চিত্র আর্ট করে, এখানে 40 ভোল্ট আছে, দেখো এই 40 ভোল্ট, এই যে 40 ভোল্ট। এদিকে কত আছে, উপরে সবাই আছে এ আছে, উপরে সবাই কি এ, সবাই এ। আর নিচে এ যে দেখো যে 5 টাকা, আমি দেখো এখানে লিখবো যে 5, এই যে 5 টাকা লিখবো, এই যে সাইডে লিখলাম। লেখার পরে এবার থাকতে বলবো নিচে সবাই কি আছে, বি আছে, বুঝতে পারছো? এবার আমি বলবো নিচে সবাই বি, উপরে সবাই এ। পয়েন্ট মেথডের নিয়ম হচ্ছে উপরে সবাইকে এ ধরতে হয়, নিচে সবাইকে বি ধরতে হয়। উপরে সবাই এ, নিচে সবাই বি। আর এই 5টাকে আমি কি করলাম, একটু হাইড করে দিলাম, কারণ সে যেহেতু কি আছে, সিরিজে আছে, লাস্টের দিকে আছে, তাকে আমি লাস্টে আলাদা করে দিলাম। আচ্ছা, এরপর আমরা তাহলে কি করবো, তাহলে এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে মাঝখানের নাম কি দিব, মাঝখানের নাম দিব হচ্ছে সি, তাই না? আমরা শিখছি না এটা, মাঝখানে একটা সি আছে, তাহলে মাঝখানে একটা সি দিলাম। ডি থাকলে সিটাকে এই পাশে দিতাম, ডিটাকে ওই পাশে দিতাম। তাহলে এখন দেখো মানগুলো বসে দিব, এ এবং সি। দেখো এ, দেখো যে এ এবং বি, আগে দেখো খেয়াল করে দেখবা, এ এবং বি একটা বড় করে দেখো যে 9 আছে, দেখছো 9, এ এবং বি এর মধ্যে 9টা এমন ভাবে আছে, একটা তার এ এর সাথে, একটা তার বি এর সাথে। তাহলে আমি কি 9টাকে কি করতে পারি, এ এবং বি এর মধ্যে। তাহলে দেখো কি যে এ এবং বি এর মধ্যে আছে 9, আমি তাকে সরাই নিয়ে এসে করলাম, মানে প্রথম কাজটা করে ফেললাম। এবার দেখো এরপরে কি আছে আমাদের, এ এবং বি এর মধ্যে আছে 9, তাহলে এই 9টাকে বাদ দিলে এ এবং সি এর মধ্যে কি আছে, 5 আছে। এ এবং সি এর মধ্যে কত আছে, এ এবং সি এর মধ্যে আছে 5, এ এবং সি এর মধ্যে আছে 5। এরপর দেখো এদিকে খেয়াল করে, এটা আছে এ, এটা হচ্ছে সি, তাহলে এ এবং সি এর মধ্যে আছে 6, এ এবং সি এর মধ্যে কত আছে, 6 আছে। তাহলে আমি বলছিলাম একটা জিনিস বারবার আসলে সেটা প্যারালাল হয়। তাহলে একবার এ এবং সি এর মধ্যে ছিল 5, আবার এ এবং সি এর মধ্যে আছে 6, এই যে ডাবল মানে প্যারালাল করে দিলাম। এবার আসো নিচে আছে বি, তাহলে সি এবং বি এর মধ্যে আছে 8, তাহলে সি এবং বি এর মধ্যে কত আছে, 8 আছে। 8 দেখতে পাচ্ছি, সি এবং বি এর মধ্যে আছে 4, আর আবার আছে, ঠিক আছে 4, তার মানে কি প্যারালাল হবে শেষ। তাহলে পুরো জিনিসটাকে আমরা কিন্তু এইভাবে একটা ছোট সার্কিটে রূপান্তর করতে পারি। তো আমার বের করতে বলছে মোট কারেন্ট। মোট কারেন্ট বের করা ব্যাপার, বলো এখানে ব্যাপার হবে। আমরা এখান থেকে মোট রেজিস্ট্যান্স বের করবো। মোট রেজিস্ট্যান্স বের করতে পারবো না, দেখো দেখি মোট রেজিস্ট্যান্স কি হবে। মোট রেজিস্ট্যান্স দেখো যে 6 আর 5 প্যারালাল, আমরা এটাকে একটা বানাতে পারি না, একটা বানাতে পারি। আবার এখান থেকে এটা, তাহলে আছে এটা তোমাদের কাজ দিই আমি, এটাকে একটু ছোট করে দিয়ে তোমাদের কাজ দিব আমি। দেখো এই যে এখানে 6 প্যারালাল 5, তুমি কি করবা, এখানে 6 প্যারালাল 5 কে একটা বানাবা, তারপরে 4 প্যারালাল 8, 4 প্যারালাল 8 বানায় একটা বানাবা, এবং এই দুটোকে যোগ করে তুমি একটা রেজিস্ট্যান্স বানাবা। তারপরে কি আছে, এখানে আছে 9, এই যে লিখলাম 9, এই যে 9 লিখলাম। তারপর দাগ দিলাম এদিকে আছে, নিচে আছে 5, নিচে কি আছে, এখানে আছে 5 দিলাম, আর আছে 40 ভোল্ট, এই 40 ভোল্ট। তাহলে এখান থেকে তুমি কি করবা, মোট রেজিস্ট্যান্স বের করবা, নিজ দায়িত্বে বের করবা। তারপরে আমাকে কি বের করতে বলছে, কারেন্ট বের করতে বলছে। তুমি মোট ভোল্টেজ জানো, তাহলে মোট ভোল্টেজ জানলে তুমি এখান থেকে কি করবা, নিজ দায়িত্বে কারেন্টটা বের করবা। মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স করে কারেন্টটা বের করবা, ঠিক আছে? কারেন্টটা বের করবে, তোমাদের কাজ দিলাম। এতটুকু তো কাজ করতে পারবো, তাই না? অনেক তো করাই দিলাম, সব তো করাই দিচ্ছি। আচ্ছা, আমাদের লাস্ট একটা ম্যাথ, সর্বশেষ একটা ম্যাথ, 13 নম্বর ম্যাথ আছে তোমাদের বইতে, সম্ভবত 13 নম্বর দেওয়া। যে নাম্বারই হোক না কেন,
অঙ্কটা আমাদের করতে হবে। আমাকে বলছে নিচের বর্তনী হতে তড়িৎ প্রবাহ আই বের করতে, যে আই মুট কারেন্ট। আগের বার আমরা মুট কারেন্ট বের করছি, এবার আমরা মুট কারেন্ট বের করবো। এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এটা হচ্ছে আমাদের গেম, এখন হচ্ছে খেলা। ঠিক আছে, তোমাদেরকে এই অঙ্কটা সলভ করার আগে একটা কথা বলি। এতক্ষণ যে অঙ্কটা করাইলাম অথবা আগের যেগুলো ম্যাথ করাইছি, আমি বলছিলাম যখন একটা সার্কিটকে দেখতে হিজিবিজি লাগবে, কি বললাম, যখন একটা সার্কিটকে দেখতে হিজিবিজি লাগবে, তুমি কি করবা, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবে। তোমার অঙ্কটা হতে বাধ্য, অঙ্কও হবে, অঙ্কের বাবাও হবে, অঙ্কের দাদুও হবে। এই জন্য বলতেছি পয়েন্ট মেথড যে ক্লাসটা নিয়েছি, পয়েন্ট মেথডের ক্লাসটা খুব সুন্দর করে সলভ করবা। পয়েন্ট মেথডের ক্লাসটা করতে পারলে তোমার এরকম যত প্যাচ মুছার অঙ্ক দিবে, তোমার এই প্যাচ মুছা ছাড়াইতে তোমার ওয়ান টাইমের ব্যাপার। তোমরা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আমি কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী, ত্রিপুলি ডিপার্টমেন্ট থেকে ডুয়েট থেকে বের হয়েছি। তো এরকম সার্কিট, এরকম হাজার হাজার কঠিন টাইপের সার্কিটগুলোকে, এই সার্কিটের জট খোলা, ঠিক আছে, এই সার্কিটকে তুনু ধুনু করা আমাদের কাজ। ইলেকট্রিক্যালের শিক্ষার্থীরা জানে এরকম সার্কিটকে ভেঙে মুসড়ায় একদম সিম্পল একটা লাইন বানাইতে কতক্ষণ লাগে। আমরা এই সার্কিটগুলোকে ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে করে দিতে পারবো, অতটুকু ক্যাপাবিলিটি আছে। কারণ আমি অহংকার করতেছি না, ত্রিপলি সব স্টুডেন্ট। আবার তোমরা যেমন যারা তোমরা মেকানিক্যালের শিক্ষার্থী, তোমরা মেশিনকে ভেঙে একদম থার্মোডাইনামিক্স একদম ভেঙে কি করতে পারো, একদম কিন্তু ছোট্ট করে ফেলাইতে পারো। তোমরা যেমন তোমাদের দিকে দক্ষ, আমরা আমাদের দিকে দক্ষ। আর আমি মেকানিক্যাল কোর্সে, যেটা আমি ইলেকট্রিক্যালের শিক্ষার্থী, ত্রিপলি ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এই জন্য আমি তোমাদের এই জেনারেল ইলেকট্রিসিটিটা আমি নিচ্ছি। আশা করতেছি তোমরা আমার কাছে বেশি কিছু পাবা, এই উদ্দেশ্যে কিন্তু আমি পড়াচ্ছি। একটা মেকানিক্যাল টিচারও পড়াতে পারবে, কিন্তু আমরা যদি ত্রিপলি শিক্ষার্থীরা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সাইকেলগুলোকে কিভাবে ভেঙে ছোট করে দেওয়া যায়, তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তো এই জন্য বেশি কিছু পাবা এই আশাতে আমি এখানে দাঁড়িয়ে আছি। আশা করি তোমরা ক্লিয়ার। ঠিক আছে, চলো আমার মেকানিক্যালের শিক্ষার্থীরা। আচ্ছা, প্যারোনা মনে করাতে আমি কি করবো বলছিলাম, সার্কিটকে হিজিবিজি লাগলেই পয়েন্ট মেথড ইউজ করবো। এখানে পয়েন্ট মেথড ইউজ কিভাবে করবো, চলো। প্রথমে দেখতেছি একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এখান থেকে বের হলে আসে 12, এখান থেকে বের হলে আসতেছে 7। তাহলে দেখো এই 12 এবং 7-এ কিন্তু কোনো ঝামেলা নেই, মানে এই সোর্স থেকে বের হলে 12 পাওয়া যায় এবং লাস্টে বের হয়ে আসলে কিন্তু 7 পাওয়া যায়। তাহলে আমি কি করবো জানো, এই 12 এবং 7টাকে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের 12 ওহম, আর ভোল্টেজ সোর্স কত, 200 ওহম। দেখো 200 ভোল্ট। তাহলে 200 আর 12 এখানে কত আছে, 7। এই যে 7, এই যে। তাহলে তুমি যদি এই 12 এবং এই পুরো পার্টটাকে তুমি যদি আলাদা করে ফেলতো, আগের অঙ্কের মতো, আগেরবার আমি কি করছিলাম দেখো, আগেরবার কিন্তু এই 5টাকে কিন্তু আমি কি করছিলাম, আলাদা করছিলাম না, এই অঙ্কের ক্ষেত্রে এই 5টাকে আমি আলাদা করে ফেলছিলাম। এইভাবে এবার আমি 7 এবং 12 কি করলাম, আলাদা করে ফেললাম। করার পরে কি করবো, এই পুরো একটা দাগ দিব, আর এখান থেকে একটু দাগ দিব। এর উপরে সবগুলো এ, উপরে সবগুলো কি হবে, এ পয়েন্ট, আর নিচে সবগুলো হবে বি, বি 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 বি, এই পয়েন্ট পর্যন্ত বি। আশা করি বুঝছো, এটা হচ্ছে আমাদের পয়েন্ট মেথডের সিস্টেম, নিয়ম। যদি কেউ ঝামেলা না করে তো তাদেরকে আমি সামনে দিয়ে এ বি, উপরে দিব এ, নিচে সবাইকে দিব বি। এবার চলো আমরা বাকিটা উপরে দেখি কি আছে। তাহলে এই পয়েন্টের নাম দিলাম এ, তাহলে এই 12-র কাজ শেষ, এই 7-এর কাজ শেষ। এই পয়েন্টের নাম দিলাম আমরা এ, আর নিচের এই পয়েন্টটাকে দিলাম বি। এটা বি হলে এটা আমাদের বি, এটা এইদিকে আমাদের বি, কারণ নিচে থাকলে কি, নিচেটা একদম শর্ট তার, নিচে সবাই আছে বি, আর উপরে আছে এ। তাহলে এ দিলে, তাহলে দেখো এই শর্টটা দেখছো, শর্ট 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 শর্ট, তাহলে এই পয়েন্টটাও এ, এই শর্ট শর্ট শর্ট, দেখো এই যে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটাও কি এ, কারণ শর্ট তার, তো শর্ট তারের ভিতর দিয়ে ওই একটা পয়েন্টের নাম দিলে এ দিলে সবাইকে এ দিতে হয়। যেমন এটা আমি এ দিলাম, তাহলে এ দেখা যাচ্ছে শর্ট, এই যে এ, এই যে এ, দেখছো, তাহলে এই পর্যন্ত আমার কিন্তু এ হয়ে গেছে, শেষ, এর কাজ শেষ। এবার আসো, এই যে একটা পয়েন্ট দেখতেছি, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম দিই, তাহলে আমার এ শেষ, বি শেষ। এবার লড়াই করতে কে আসবে, সি আসবে। তাহলে আমরা এখানে একটা সি দিলাম, তাহলে সি দিলে, তাহলে এই সি খেয়াল করে দেখো, এই যে শর্টটা দেখো, এটা আমাদের সি। মজার কথা হচ্ছে এইদিকেও শর্ট আছে, দেখো এটা আমাদের শর্ট, তাহলে এটা আমাদের সি। তাহলে সি সি, এটা আমাদের সি, তিনটা আমাদের সি হয়ে গেল। তাহলে এটা ছিল এ, এটা বি দিয়েছিলাম, এই দেখো এখন কিন্তু আমাদের সবগুলা নোট পয়েন্ট কিন্তু ফিল আপ। এবার খেলে আমরা মানটা বসাবো। এবার দেখো যে এটা যদি এ হয়, আমরা বলছিলাম এটা আমাদের বি, এটা আমাদের হচ্ছে এ, তাহলে সি একটা পয়েন্ট, তাই না? তাহলে সি পয়েন্টটাকে আমি এখানে দিলাম, এই যে এখানে দিলাম সি পয়েন্ট, দিলাম এখানে সি পয়েন্ট। তাহলে উপরে সবাই হচ্ছে এ, নিচে সবাই বি, এই মাঝখানে দিলাম আমরা একটা সি পয়েন্ট। চলো আমরা মানটা বসানো শুরু করে দিই, মানের ভিতরে কি কি আছে দেখি। তাহলে চলো দেখি, দেখো এই যে এখানে দেখো খেয়াল করে, এই যে এ এবং বি এর মাঝখানে দেখো একটা তার আছে, যে একটা তার কারেন্ট যাচ্ছে 4 এবং 20।
তুমি দেখতে পাচ্ছ 4 এবং 20টা সিরিজে আছে, 4 এবং 20টা সিরিজে আছে কেন? এখন তারা বাঁকা থাকতে পারে। দেখো 4 এবং 20 বাঁকা থাকতে পারে। আরে ভাই বাঁকা থাকুক, কারেন্ট যদি প্রবাহিত হয়, তো কারেন্ট যদি যায় এদিকে, তাহলে গেল 4-এর ভিতর থেকে 20-এ যাবে। সিরিজ না এটা, বাঁকা থাকুক আর সোজা থাকুক, এটা তো কারেন্ট তো যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। একটা তার এখানে, তাহলে একটা হওয়াতে কি হবে এখানে? এই 4 আর 20 কে কি বলবো আমরা? এই 4 আর 20 কে কি বলবো? 4 আর 20 কে বলবো কি 24। তাহলে কি কই আছে? এ এবং বি এর মধ্যে। তাহলে দেখো এই যে এ এবং বি এর মধ্যে কি আছে? 4 এবং 20। তাহলে 4 + 20 মানে 24। একবারে লিখি আমরা, কত হবে? 24 হবে। 24 ওহম। একবারে লিখলাম 24। এরপর দেখো, অথবা তোমাদের যদি বুঝতে কষ্ট হয় একদম, তাহলে আমি এভাবে লিখি, আরো ছোট করে লিখি যে 4 আর 20, এই যে লিখলাম 4, এটা হচ্ছে লিখলাম 20। ঠিক আছে? যদি বুঝতে কষ্ট হয় তাহলে সমাধান। এবার আসলে দেখো যে এ এবং সি, দেখো এ এবং সি এর মধ্যে আছে 10। যাকে লিখবো তাকে আমি কাটা দিব, কেমন? এ এবং সি এর মধ্যে আছে 10, তাহলে যে এ এবং সি এর মধ্যে আছে 10। তারপরে আসো বি এবং সি এর মধ্যে আছে 12, যে বি এবং সি এর মধ্যে আছে 12, তাহলে বি এবং সি এর মধ্যে আছে 12। এরপরে দেখো, এরপরে কি আছে? যে বি এবং সি আবার আছে, যে বি এবং সি এর মধ্যে আছে 4। তাহলে বি এবং সি, আমরা বলছিলাম একটা জিনিস বারবার আসলে কি হবে? তারটা কি হবে? প্যারালালে যুক্ত হবে। তাহলে যে বি এবং সি এর মধ্যে, এটা আমাদের সি, এটা বি, বি এবং সি এর মধ্যে 4 আছে। আচ্ছা এবার দেখো কি আছে, এবার আমরা এটা শেষ করছি। এবার দেখো এ এবং সি, এ এবং সি এর মধ্যে আছে 15। তাহলে এ এবং সি, যে এ এবং সি এর মধ্যে কি আছে? 15। তাহলে দেখলাম 15, যে লিখলাম 15, যে 15 লিখলাম 15। তারপর দেখো এ এবং সি এর মধ্যে আছে 4, এ এবং সি এর মধ্যে 4 মানে কি? এ এবং সি এর মধ্যে 4, এই যে এ এবং সি এর মধ্যে লিখলাম 4। একটা জিনিস বারবার আসবে তো কি হবে? একটা জিনিস যতবার আসবে তাহলে কি হবে? তারা হবে প্যারালাল। ঠিক আছে? প্যারালাল হবে তারা। এটা হচ্ছে আমাদের এ, এখানে লিখি। এবার আসো তাহলে আর কি কি আছে? ক্রস চিহ্ন দিলাম এগুলো, আর বাকি আছে কি? যেটা এ এবং বি এর মধ্যে আছে 12, এ এবং বি এর মধ্যে আছে 12, তাহলে উপরে আছে এ, নিচে আছে বি। তাহলে এ এবং বিটাকে আমি এখানে লিখবো। তাহলে এ এবং বি এর মধ্যে আছে 12, এই যে আমি এখানে লিখলাম 12। তারপরে দেখো দেখি আছে এ এবং সি এর মধ্যে আছে 12, এ এবং সি এর মধ্যে 12, তাহলে এ এবং সি কোথায় আছে? এবং ই এবং সি, তাহলে 12 মানে কি? তাহলে আবার প্যারালাল। তার দেখছো ই এবং সি এর মধ্যে কয়টা প্যারালাল হলো? দেখছো? হোক, সমস্যা কি? 100টা হোক, তোমার প্রবলেম আছে? কেউ করে চাপ দিবা, উত্তর এমনি নিয়ে আসবে। লাস্ট কি আছে দেখো দেখি, এই যে এ, এটা বাদ গেল। তাহলে এ এবং বি এর মধ্যে আছে 12, এ এবং বি এর মধ্যে আবার আছে 12, তাহলে এ এবং বি এর মধ্যে কি আছে? আবার আছে আরেকটা 12। আরো কিছু বাকি আছে দেখো দেখি, কোনটাতে ক্রস চিহ্ন দেয়নি এমন কিছু আছে? ক্রস চিহ্ন দেয়নি এমন কিছু বাকি আছে? দেখো কিচ্ছু বাকি নেই, সব শেষ, সব চলে আসছে। এবার এই সার্কিটটা দেখলে কেমন না কঠিন লাগতেছিল, আর এই সার্কিট দেখো দেখি সহজ লাগতেছে না? এবার এই সবগুলো তারকে আমরা, আমার চাইছে কি যে মুড কারেন্ট বের করতে বলছে, আমার চাইছে এই সার্কিটে মুড কারেন্ট কত। তাহলে এবার এই পুরো সার্কিট যদি আমি তুলে দিই, দেখো দেখি এদিকে এই সার্কিট তাকাও দেখি, সার্কিটটা কত সহজ হয়ে গেছে না? এই পুরা এই যে 4টে তার, দেখো এই 4টে যে তার আছে, এই যেখানে 4টে তার আছে, এই 4টে তারকে আমরা কি, এই 4টে আমি একটা বলতে পারি না? এই 4টাকে আমি একটা লিখবো, একটা। সেটা কত? 15, 10, 4, 12। তাহলে আমরা এই সাইড দিয়ে করি 15, 4, 10, 12। এই সবগুলোকে আমরা কি করবো? ক্যালকুলেটরে চাপবো। 15 ইনভার্স, 4 ইনভার্স, প্লাস কত? 10 ইনভার্স, প্লাস 12 ইনভার্স, এবং সবার ব্রেকেট দিয়ে আবার ইনভার্স। তাহলে ক্যালকুলেটরে চাপলে কত হয় এখানে? দেখো দেখি কত আসবে এটা। তাহলে 15 ইনভার্স, প্লাস 10 ইনভার্স, প্লাস 4 ইনভার্স, প্লাস 12 ইনভার্স। এই দেখো, তাহলে আমার এখানে আসবে 2 ওহম, 2 আসবে 2। তাহলে পুরো সবাই মিলে 2 আসলো। আর এখানে 4 এর 12 করলে কত হবে? 4 আর 12 কে করলে 3 হয়, 3 হয়, তাহলে 3 হইলো। আর এদিকে কি আছে দেখো, এদিকে আছে 12, এদিকে আছে কত? 12, এদিকে 20 আর 4 কত? 24, 24। ঠিক আছে, 24 হইলো। আর এখানে আছে কত? উপরে আছে এখানে 12, আর নিচে আছে কত? এখানে আছে 7। আর এদিকে আছে 200 ভোল্ট, এই যে লিখলাম 200 ভোল্ট। দেখো খেয়াল করে দেখো, তাহলে পুরো জিনিসটাকে এখন যদি আমরা মোট রেজিস্ট্যান্সটা বের করে দিলে কত হবে? তাহলে 3 আর 2 কত হয়? 5। তাহলে আমি একবারে লিখি 5। তাহলে 5 প্যারালাল 12, প্যারালাল 12, প্যারালাল 24। সবাই কিন্তু প্যারালাল। দেখো এটা 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 সবাই কিন্তু প্যারালাল আছে, তাই না? প্লাস এখানে আছে 12, লিখলাম 12, যোগ এখানে আছে 7, লিখলাম 7। এখান থেকে দেখো এই যে এই মানগুলো যদি তোমরা বের করো, এটা কিন্তু তোমার একবারে সবগুলা বের হয়ে যাবে। কত আসে দেখি? 5, তারপর হচ্ছে 12, 12, তারপরে 24। দেখো কত আসে আমরা দেখি, প্লাস 12 যোগ হলো 7। তাহলে আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে যাবো 21.45 ওহম। আর আমাকে বের করতে বলছে কত? মোট কারেন্ট কত। তাহলে এখান থেকে আমরা মোট কারেন্টটা পেয়ে যাবো কত? যে মোট ভোল্টেজ ভাগ হচ্ছে মোট রেজিস্ট্যান্স। মোট ভোল্টেজ হচ্ছে 200, 200কে যদি আমরা এটা ভাগ করে দিই, তাহলে আমরা পাবো 9.32 অ্যাম্পিয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 9.32 অ্যাম্পিয়ার। এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। বুঝতে পারছো বিষয়টা?
তাহলে এরকম বড় সার্কিটগুলোকে সমাধান করার একটা রাস্তা হচ্ছে পয়েন্ট মেথড। যদি তুমি পয়েন্ট মেথড দিয়ে করতে পারো তাহলে তোমার এইসব অঙ্কগুলো পানির মতো সহজ হয়ে যাবে। এই যে দেখো আমরা কিন্তু খুব সহজে উত্তর নামাই ফেলছি, এবং আমরা যেটা বের করবো এটা অবশ্যই রাইট হবে। অন্যরা কি করলো আমি জানি না, কিন্তু যারা পয়েন্ট মেথড ইউজ করবে তুমি শিওর থাকো তাদের উত্তরটা মাস্ট বি 99% শিওর যে তাদের অঙ্কগুলো হয়ে থাকে, মানে ভুল হওয়ার পসিবিলিটি থাকে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই লম্বা ক্লাসটা তোমরা করলা। ডুয়েটের প্রশ্নটা সলভ করে দিলাম সবকিছু, এগুলা ভালো করে দেখবা, ভালো করে খাতায় নোট করবা, তাহলে ডুয়েটে কোন অঙ্কগুলো আসে তোমরা জেনে গেছো, তাই না? তাহলে এই টাইপের অঙ্কগুলা করিও। আর এরপরে যতগুলো আমরা অ্যাডভান্স যে ম্যাথগুলো অ্যাড করতেছি সেগুলো তোমরা যদি চাও যে ডুয়েটের জন্য আমি স্কিপ করলাম, করতে পারো, সমস্যা নেই। কারণ ডুয়েটে কোনগুলো আসে তোমরা তো দেখলে, আমার দায়িত্ব ছিল সবগুলো পড়াই দিছি, এরপরে কঠিন ম্যাথগুলো আমি সলভ করে দিব। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।